হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরলাম, সেই চেনা শহরে পা রাখলাম। আহা, কি যে ভালো লাগছে। আরে ভাই, আপনারা আবার ভাববেন না আমি প্রেমিক ছেঁকাকে বিদেশে গিয়েছিলাম। আমি বিদেশে গিয়েছিলাম পড়ালেখা করতে। পড়ালেখা শেষ করে দেশে ফিরলাম আজকে। বিমানবন্দর থেকে একটা ট্যাক্সি নিয়ে বাসার পথে রওনা হলাম। আমি আজকে দেশে ফিরবো। আমি বাড়ির কাউকে বলিনি, সারপ্রাইজ দিব তাই। বাড়িতে যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই, আমি রিফাত, আপনাদের লেখক। বাবা দেশের নামকরা বিজনেসম্যান। আমরা দুই ভাই। আমি বড়, আমার ছোট ভাই আছে, তার নাম রাফি। সে এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র। অনেক পরিচয় হয়েছে, এবার গল্পে ফিরি। আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে এলাম। গাড়ি ভাড়া মিটিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়ালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা, তুমি রিফাত না? ঠিকই চিনেছেন। আমি যখন ছোট তখন থেকেই তিনি এখানে কাজ করেন। কেমন আছো বাবা? তুমি আসবে, কেউ তো কিছু বলেনি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমি কাউকে বলিনি যে আমি আসবো সারপ্রাইজ দেওয়ার জন্য। ও আচ্ছা, তুমি তাহলে ভিতরে দাও, আমিও ভালো আছি বাবা। ঠিক আছে চাচা। চাচার সাথে কথা বলে এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আম্মু নিজে খুলে দিল। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম। কি হলো আম্মু, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? ওয়ালাইকুম সালাম বাবা, তুই আসবি আমাদের কাউকে বলিসনি কেন? কেমন সারপ্রাইজ দিলাম সেটা আগে বলো। আর আমাকে বাইরে দাঁড় করে রাখবা নাকি ভিতরে ঢুকতে দিবা? খুব বড় সারপ্রাইজ দিলি, হাই ভিতরে আয়। রাফিয়ার আব্বু কই? ভিতরে ঢুকতে ঢুকতে বললাম। রাফি তো ভার্সিটিতে গেছে, আর তোর বাবা অফিসে গেছে, রাতে আসবে। তুই আসবি ওরা তো জানতো না। ও আচ্ছা আম্মু, আমি এখন খুব টায়ার্ড, আমি এখন রেস্ট নিব। আচ্ছা তুই রেস্ট নে, তোর এখন রেস্টের প্রয়োজন। আচ্ছা আম্মু। আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রুমে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। এই এখন উঠ, খেয়ে আবার না হয় ঘুমাস, এখন উঠ। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আম্মু চলে গেল আর আমি উঠে গোসল করে জোহরের নামাজ আদায় করে নিচে গেলাম। গিয়ে দেখি আম্মু খাবার নিয়ে বসে আছে। আম্মু, রাফি আসেনি? না আসেনি, কিছুক্ষণ পর আসবে। তারপর খাওয়া শেষ করে আম্মুর সাথে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো। রাফি মনে হয় এসে গেছে, তুই বস, আমি গেট খুলে দিই। আম্মু তুমি বসো, আমি খুলে দেই। আম্মুকে বসে রেখে আমি গেট খুলে দিলাম। গেট খুলে দিয়ে দেখি রাফি দাঁড়িয়ে আছে। রাফি আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। কি রে, এভাবে হা হয়ে তাকিয়ে থাকবি নাকি ভিতরে আসবি? ভাইয়া, তুমি কখন আসলে? কেমন আছো তুমি? আর তুমি আসবে আমাকে বললো নাই কেন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আগেই যদি বলে দিতাম তাহলে সারপ্রাইজ দিতাম কিভাবে। আমি ভালো আছি ভাইয়া, আর সারপ্রাইজটা অসাধারণ হয়েছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নে যা। রাফি ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে তিনজন মিলে গল্প শুরু করলাম। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এলো। তারপর রুমে এসে উজু করে নামাজ পড়ে নিলাম। তারপর একটু ফেসবুকে ঢুকলাম। তারপর নিচে গেলাম। গিয়ে আম্মু আর রাফির সাথে কথা বলতে বলতে আব্বু চলে আসলো। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছিস? ভালো আছি। আমি তাহলে গিয়ে ফ্রেশ হয়ে আসি। যাও। আব্বু ফ্রেশ হতে চলে গেল। আম্মু বিকালে আব্বুকে ফোন করে বলেছিল আমি এসেছি। তারপর আব্বু ফ্রেশ হয়ে আসলো। একসাথে খেয়ে অনেক সময় গল্প করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল আম্মুর ডাকে। আম্মু বলল যে, রিফাত তাড়াতাড়ি উঠে পড়, নামাজের সময় হয়ে গেছে। উঠতেছি, তুমি যাও। আম্মু চলে গেল। আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে রুমে এসে নামাজ আদায় করলাম। তারপর নিচে গেলাম। আম্মু, আমি একটু বাইরে থেকে হেঁটে আসছি। আচ্ছা যা, বেশি দূরে যাবি না, আর তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা ঠিক আছে আম্মু। আমি বাইরে বের হলাম রাস্তা হাঁটতে। আহা, অনেক বছর পর সকালবেলা রাস্তা হাঁটতেছি। আশেপাশে কি সুন্দর গাছপালা, পাখিদের কিচিরমিচির আওয়াজ, অন্যরকম এক অনুভূতি। নিজেদের দেশের সাথে অন্য কোনো দেশের তুলনা হয় না। বিদেশিরা উন্নত হলে কি হবে, সেখানে সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। সেখানে তো এরকম পরিবেশ নেই। অনেক হাঁটাহাঁটি করে বাড়িতে চলে এলাম। তারপর সোজা রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে।
আমিও বসে নাস্তা শুরু করলাম। তখন আব্বু বলল, রিফাত, তোর তো পড়াশোনা শেষ, এবার তাহলে অফিসে বসো। কালকেই তো এলাম, কিছুদিন ঘোরাঘুরি করি, তারপর অফিসে জয়েন করব। আর আমি এখন অফিসে এমডি হয়ে নয়, একজন কলিগ হয়ে যাব। কিছুদিন পর অফিসে যাবে, সেটা না হয় বুঝলাম, কিন্তু কলিগ হয়ে কেন? দেখো আব্বু, তারা আমাকে চেনে না, আমি চাই তারা আমাকে চিনুক, আর আমিও তাদের সাথে ভালোভাবে পরিচিত হতে পারবো। আর আমি যদি হঠাৎ এমডি এর চেয়ারে বসি, তাহলে তারা হয়তো সহজে মন থেকে মেনে নিতে সমস্যা হবে। আমি চাই একজন বস হয়ে নয়, একজন বন্ধু হয়ে তাদের সাথে কাজ করতে চাই। আই এম প্রাউড অফ ইউ মাই সন। তারপর খাওয়া শেষ করে রুমে এলাম। আব্বু গেল অফিসে আর রাফি ভার্সিটিতে। রাফি যেতে চাইছিল না, আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। তারপর রুমে এসে আমার বন্ধু রাফিনকে ফোন দিলাম। বিদেশে যাওয়ার পর অবশ্য মাঝে মাঝে কথা হতো বন্ধুদের সাথে। কিরে, কেমন আছিস? আর আমি এখন বাংলাদেশে। কক্ককে তুই বাংলাদেশে কবে আসলি? আর আমাকে এবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আর আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আর আমি কালকেই বাংলাদেশে আসছি, আর খুব টায়ার্ড ছিলাম, এজন্য বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন তুই কোথায়? আমি এখন বাসায় আছি, আর বাকিরাও জানে না আমি আসছি। তোকে প্রথম কল দিলাম, তোরা সবাই আমাদের আড্ডার জায়গায় আয়, ওদের বলবি না আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর আম্মুকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সবাই উপস্থিত, আর আমাকে ভূত দেখার মতো চমকে উঠলো। সবার মুখ হা হয়ে আছে। আমি বললাম, কিরে সবাই এরকম হা হয়ে তাকিয়েছিস কেন? মামা ভূত, মামা ভূত, দিনের বেলা ভূত। আমিও তো তাই দেখি। ওই তোদের ফালতু কথা বন্ধ করবি, বলেই মারতে শুরু করলাম। থাম ভাই থাম, আর মারিস না। তারপর তাদের ছেড়ে দিলাম। এখন বল, তোরা কেমন আছিস? মেরে বল, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আর দেশে আসলি কবে? তোরা দুজনে যে শুরু করলি, তাই একটু আদর করলাম। আমিও ভালো আছি, আর কালকেই দেশে ফিরলাম। ও আচ্ছা, আর এটাকে আদর বলে? আদর বলে। এভাবেই চারজনে অনেকক্ষণ আড্ডা দিলাম। এভাবে গল্প করতে করতে 12টা 15 বেজে গেল। এই, তোরা বাড়িতে যাবি না? বাড়িতে যেতে হবে। তারপর ওদের বিদায় দিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম। হঠাৎ রাস্তায় চোখ পড়লো একটা মেয়ের দিকে। মেয়েটা একজন বৃদ্ধ লোককে রাস্তা পার করে দিচ্ছে। মেয়েটি বোরকা পরেছে, সাথে হিজাব, খুব সুন্দর মেয়েটি। যেই মেয়েটির কাছে যাব, তখনই মোবাইলটা বেজে উঠলো। দেখি আম্মু। হ্যালো আম্মু। কোথায় তুই? সকালে বেরিয়ে পড়লি, দুপুর হতে চললো, তোর খবর নেই। এই তো রাস্তায়, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে গাড়ি চালাস। আচ্ছা ঠিক আছে বলেই ফোনটি রেখে দিলাম। তারপর দেখলাম মেয়েটি নেই। মেয়েটি তো এখানেই ছিল। ইস, নামটাও জানা গেল না। মনে মনে অনেক খুঁজলাম, কিন্তু পাইলাম না। কি আর করার, বাড়িতে চলে এলাম। তারপর দরজা খুলে দিল, আমি ভেতরে ঢুকলাম। তারপর সোজা রুমে এসে বাথরুমে ঢুকে গোসল করে উজু করে নামাজ পড়ে নিলাম। তারপর নিচে গেলাম। গিয়ে দেখি আম্মু খাবার নিয়ে বসে আছে। রাফি এখনো আসেনি। না আসেনি, আসতেছে মনে হয়। ও আচ্ছা, খেতে দাও, খুব খিদে পেয়েছে। বসে পড়, আমি দিচ্ছি। খাওয়ার জন্য বসে পড়লাম। খাওয়া শুরু করলাম। আম্মু বলল, আমি তো সারাদিন একা থাকি, তাই বলতেছিলাম বাড়িতে তো একজন দরকার। কেন, কাজের লোকেরা তো আছেই, আরো কাজের লোক দরকার তোমার? আমি কাজের লোকের কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, রেগে যাওয়ার কি আছে? আমি তোর বিয়ের কথা বলতেছি। কি কি কি? বিয়ে? বিয়ে। এখন বল কবে বিয়ে করবি? আম্মু, এখন ওইসব বিয়ে টিয়ে করতে বলো না তো। সকালে আব্বু অফিসে জয়েন করতে বলছে, এখন তুমি বিয়ে করতে বলছো। কয়েক মাস যাক, তারপর না হয় বিয়ে করব। এতে করে তো কয়েক মাস মুখ বন্ধ থাকবে। ঠিক আছে, কয় মাস আগে বল। কি জ্বালায় পড়লাম রে বাবা, মনে মনে। 3 মাস পর। ঠিক আছে, 3 মাসের বেশি সময় দিব না। ঠিক আছে। খাবার খেয়ে আম্মুর সাথে কথা বলে রুমে চলে এলাম। রুমে এসে সোজা শুয়ে পড়লাম। শুয়ে এসে মেয়েটার কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। বিকালে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাবতেছি আজ বিকালে রাফির সাথে ঘুরতে বের হব। আম্মু, রাফি কোথায়? ওর কোনো বন্ধু কল করেছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ও আচ্ছা, আমি তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যা। তারপর বাইরে বের হলাম। ভাবতেছি কই যাব। আচ্ছা, পার্কে যাই। তারপর চলে গেলাম পার্কে। পার্কটা খুব সুন্দর। 20 টাকার বাদাম নিলাম। তারপর হঠাৎ চোখ পড়লো একদিকে। যা দেখলাম, দেখে তো আমার চোখ ছানা পড়া। কি দেখলাম?
আপনারা বুঝছেন না তো? আমি দেখলাম রাফি আর একটা মেয়েটা বসে আছে, আর রাফি মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে আছে। আমি তাড়াতাড়ি করে মোবাইলটা বের করলাম। আরে ভাই, কাউকে কল দিব না, ছবি তুলবো তাই। যেমন কথা তেমন কাজ, লুকিয়ে লুকিয়ে কয়েকটা ছবি তুললাম। তারপর ছবিটা দেখতে লাগলাম। মুখ দুটো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপর মোবাইল পকেটে ঢুকিয়ে দেখলাম রাফি নাই, মেয়েটা একাই বসে আছে। রাফি আবার কোথায় গেল? তারপর তারপর মাথা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দেখলাম রাফি আইসক্রিমের দোকানে যাচ্ছে, মনে হয় আইসক্রিম কিনবে। আমি দেরি না করে মেয়েটার কাছে গিয়ে বসলাম। এই, আপনি কে আর আমার পাশে বসলেন কেন? আচ্ছা বলতেছি, আমি যেহেতু তোমার বড় তাই তুমি করেই বলতেছি। আগে বলো, তোমার সাথে যে ছেলেটি ছিল সে তোমার কে হয়? আমার স্বামী হয়। আপনি এক্ষুনি এখান থেকে না গেলে আমি চিৎকার করে আপনাকে পাবলিকের মাইর খাওয়াবো। কি 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 তোমার স্বামী হয়? তখনই রাফি আমাদের কাছে আসলো। এই দেখো না, তুমি চলে যাওয়ার পর থেকে আমাকে জ্বালাচ্ছে। দৌড়ে রাফিকে জড়িয়ে ধরে, ভাইয়া তুমি কখন আসলে? থুতলিয়ে বলছে আর মেয়েটিকে ছাড়ার চেষ্টা করছে। রাফির অবস্থা দেখে আমার পুরো হাসি পাচ্ছে, তাও কষ্ট করে হাসি আটকিয়ে বললাম, আমি অনেকক্ষণ আগে আসছি। বুকে ছাড়ার চেষ্টা করছিস কেন? দেখতেছিস না ভয় পাইছে। মেয়েটি আমাদের কথা শুনে অবাক হয়ে একবার আমার দিকে আর একবার রাফির দিকে তাকাচ্ছে। ভাইয়া মানে? তুমি ওনাকে চিনো? রাফিকে ছেড়ে বলল, আমি তো ওকে জন্মের পর থেকেই চিনি, কিন্তু এটা জানতাম না ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে মানে? আমি কখন বিয়ে করলাম? অবাক হয়ে এখনো ভয় কাটেনি রাফির। ওমা, তোর বউ তো নিজেই বলল। এই, তুমি আমাকে আগে বলো, ওই ছেলেটা তোমার কে হয়? আমি বলবো তোমরা আগে বসো। ওই রাফি বসো, আর ভয় পাওয়া লাগবে না। তারপর দুজনে বসলো। মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, আমি রাফির বড় ভাই রিফাত। কি ভাইয়া? ভাইয়া। আগে বলো তোমার নাম কি? ভাইয়া, আমার নাম রিয়া। ভাইয়া, আমাকে মাফ করে দেন। আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। বুঝলাম। তোমার বাবার নাম কি আর কিসে পড়ো? ভাইয়া, আমার বাবার নাম আব্দুল কাদের। এবার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তার মানে তুমি কাদের আঙ্কেলের মেয়ে? আব্দুল কাদের আঙ্কেলের আর আব্বুর ছোটবেলার বন্ধু। প্লিজ আব্বু আর আঙ্কেলকে কিছু বলবেন না। বলবো না। আচ্ছা, তোমরা গল্প করো, আমি একটু হেঁটে বেড়াই। আর রাফি, রিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। ঠিক আছে ভাইয়া। আর তোমাদের এই বিষয়ে চিন্তা করতে হবে না, আব্বু আর আঙ্কেলকে রাজি করানোর দায়িত্ব আমার। ঠিক আছে। তারপর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয় এলো। বাইরে না থেকে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে, কিরে ঘোরা হলো? রাফি আসছে। আসছে, রুমে আছে মনে হয়। ও আচ্ছা। তারপর কিছু কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নিলাম। তারপর ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ চালানোর পর নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু আর রাফি বসে গল্প করছে। আমিও তাদের সাথে গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণ পর আব্বু চলে এলো। আব্বু এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আমাদের সাথে গল্প শুরু করে দিল। কিছুক্ষণ গল্প করার পর আব্বু, আমি যে দেশে ফিরছি কাউকে বলার দরকার নেই অফিসে। বুঝলাম, কিন্তু? কিন্তু কি? তো রাহুল আঙ্কেল তো তোকে চিনে। রাহুল আঙ্কেল হলো আমাদের অফিসের ম্যানেজার প্লাস আব্বুর বন্ধু। আঙ্কেলকে বলে দিও আর কাউকে যেন না জানায়। আর আঙ্কেল ছাড়া তো আমাকে কেউ চেনে না। আচ্ছা, বলবো। তোর আঙ্কেল ছাড়া আর কেউ তোকে চিনে না। ভালো। আর আমি মনে হয় 14 থেকে 15 দিনের মধ্যেই জয়েন করব। আচ্ছা, ঠিক আছে। এভাবে গল্প করতে করতে আম্মু খাওয়ার জন্য ডাক দিল। তারপর খেতে বসলাম। কিছুক্ষণ পর, রাফি, তোর কয়েকদিন ভার্সিটিতে যেতে হবে না। কেন ভাইয়া? আমি ঘুরতে বের হব তাই। আচ্ছা ঠিক আছে। তোর যদি গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস থাকে তাহলে যাওয়ার দরকার নেই। আমার কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নাই। ও আচ্ছা, তাহলে সকালের দিকেই বের হব, রেডি থাকিস। আচ্ছা। আর আমাদের সাথে তোর লোককেও রেডি হতে বলিস। আচ্ছা। ওর লোক মানে? রাফি কিছুটা ভয় পেয়ে গেছে। তোমরা বুঝবে না, আমি সময় হলে বলবো। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে চোখ বন্ধ করতেই মেয়েটার চেহারা ভেসে উঠতেছে। হায় রে, শান্তি মতো ঘুমাতেও দিবে না নাকি মেয়েটি? মেয়েটার কথা ভাবতে ভাবতে চলে গেলাম ঘুমের রাজ্যে। ঘুম ভেঙে দেখি নামাজের সময় হয়েছে। দেরি না করে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নিলাম। তারপর নিচে গিয়ে আম্মুকে বলে রাস্তা হাঁটতে বের হলাম। কিছুক্ষণ
হাঁটাহাঁটি করে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। নাস্তা শেষ করে কিছুক্ষণ গল্প করে রাফিকে নিয়ে ঘুরতে বের হলাম। তো রিয়া কোথায়? রেডি হয়ে আছে তো নাকি? রেডি হতে আর 2 ঘন্টা লাগবে। আমরা গাড়ি নিয়ে রিয়াদের বাড়ির সামনে বসে আছি। রেডি হয়েছে, আসতেছে মনে হয়। সরি একটু দেরি হয়ে গেছে। হয়েছে। তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ো। তুমি সামনে বসো রাফির সাথে, আমি পেছনে বসতেছি। ওকে ভাইয়া। না ভাইয়া, আপনি রাফির সাথে বসেন, আমি পিছনে বসবো। আমি যা বলতেছি তাই করো। রিয়া সামনে রাফির সাথে বসলো আর আমি পেছনে। তারপর তাদের সাথে অনেক গল্প করলাম আর অনেক জায়গায় ঘুরলাম। আগের থেকে শহরটা অনেক বদলে গেছে। আর রিয়ার কথা বলে যা বুঝলাম তাতে সে খুব ভালো মিশুক মনের। রাফি আর রিয়া এরা দুজনকে খুব ভালোবাসে। আমি এদিকে সাথে ঘুরতে এসেছি, কিন্তু আমার লক্ষ্য ছিল এদের দুজনকে পরীক্ষা করার। আর ভাই, আমি এই শহরে বড় হয়েছি, আমি একাই ঘুরলে কি হারিয়ে যাব নাকি? ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। রাফি, আশেপাশে দেখ কোনো ভালো রেস্টুরেন্ট আছে নাকি, খুব খিদে পেয়েছে। ভাইয়া ঠিক বলেছে। আমারও খিদে পেয়েছে। সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানেই খাবো। আচ্ছা চল তাহলে। তারপর চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে খাবার খেয়ে বিল পরিশোধ করে আবার ঘুরতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে বেলা শেষের দিকে। অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন বাড়িতে চল। তারপর রিয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে বাড়িতে চলে এলাম। কিরে, তোদের ঘোরা হলো? আর দুপুরেও আসলি না? দুপুরে বাইরে খেয়েছি, আমি খুব ক্লান্ত। আচ্ছা, রুমে গিয়ে রেস্ট নে। আচ্ছা ঠিক আছে। তারপর রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু বসে আছে। কি করো আম্মু? কি আর করব, বসে আছি। সেটা তো দেখতেছি, কিন্তু একলা কেন? একা বসে থাকবো না তো কি করব? বাড়িতে নাতি নাতনি আছে, তাই তাদের সঙ্গে খেলবো। নাকি বাড়িতে বৌমা আছে যে তার সাথে বসে বসে গল্প করব? তা অবশ্য ঠিক। আমি একটা ভালো বুদ্ধি দেই, তাহলে তোমার বাড়িতে বৌমা আসবে। বল শুনি, কেমন বুদ্ধি? রাফিকে বিয়ে দিয়ে দাও। এই কথা শুনে আম্মু পুরো রেগে গেল, মনে হচ্ছে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। কি 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 বললি তুই? তুই এই বাড়ির বড় ছেলে, তোর বিয়ে না দিয়ে আমি রাফিকে বিয়ে দেব? তোর বিয়ে না দেওয়া পর্যন্ত আমি রাফিকে বিয়ে দিব না। তুই আমার থেকে 3 মাস সময় নিয়েছিলি, এখন দেখতেছি এই সময়টাও দেওয়া ভুল হয়েছে। হায় হায়, কি করতে চাইলাম আর কি হলো। আমি ভাবলাম রাফিকে বিয়ে দিয়ে আমার বিয়ের ভূত আম্মুর মাথা থেকে সরাবো, কিন্তু কাজ তো পুরাই উল্টো হয়ে গেল। আমার বিয়ের ভূত নামাতে গিয়ে দেখি আমার 3 মাস সময়টাও হারাতে হচ্ছে। না, কিছু একটা করতে হবে মনে মনে। এমন করে না আম্মু, আমি তো মজা করতেছিলাম, আমি তো বিয়ে করব, কিছুদিন পরেই বিয়ে করে নেব। এভাবে আরো কিছু বলে আম্মুকে শান্ত করলাম। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু 3 মাসের বেশি সময় দিব না। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করতেছিস তাহলে তোকে সাথে সাথেই বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কোনো রকম চালাকি করব না। গল্প করতে করতে আব্বু চলে এলো। আব্বু ফ্রেশ হয়ে এসে আমাদের সাথে খেতে বসলো। খাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই গল্প করে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতেছি, নিজের বিয়ে আটকানোর জন্য রাফির প্রেমটা মেনে নিলাম, এখন তো দেখছি রাফির প্রেমটাকে মেনে নেওয়া ভুল হয়েছে। আপনারা ঠিক ধরেছেন, রাফির বিয়ে দিয়ে আমার বিয়েটা আটকানোর চেষ্টা করলাম, কিন্তু কি হলো সব তো আপনারাই দেখলেন। কি আর করার, চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে প্রতিদিনের মতো আজকেও রাস্তা হাঁটতে বের হলাম। হাঁটাহাঁটি করে বাড়িতে এসে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পর রাফি, রিয়া আর আমি ঘুরতে বের হলাম। 3 জনে একটা পার্কে বসে আছি। তখনই, আচ্ছা ভাইয়া, আপনার কিছু হয়েছে? তখন থেকে দেখতেছি মন খারাপ করে বসে আছেন। মনে হয় প্রেমে ছেঁকা খাইছে। এই তুমি চুপ করো, সবসময় মজা করো কেন? কি হয়েছে বলেন না ভাইয়া। রিয়া কিন্তু ঠিক কি বলেছে। কি হয়েছে ভাইয়া? কালকের আম্মুর আর আমার কথাগুলো বললাম, শুধু ওদের কেন মেনে নিয়েছিলাম ওটা বলিনি। এই কথা শুনে রাফি আর রিয়া 30 সেকেন্ডের মতো চুপ থেকে দুজনে হাসতে শুরু করলো। ওই তোরা হাসতেছিস কেন? এই জন্য তুমি মন খারাপ করেছিলে? আহা, তোমার বিয়ে খাবো। হাসতে থাক তোরা, আমি যাই। রেগে ওখান থেকে উঠে এলাম। আমি রাগ করে ওখান থেকে উঠে হাঁটতে লাগলাম, আর ওরা আরো জোরে জোরে হাসতে লাগলো। এভাবেই বিকাল পর্যন্ত ঘুরলাম। রাফি, তুই রিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা। রাফি রিয়াকে নিয়ে চলে গেল। আমি রাস্তার পাশ দিয়ে একটু হাঁটতে লাগলাম। তখনই একটা ছোট মেয়ে আসলো আমার কাছে। ভাইয়া ফুল নেবেন?
অনেক সুন্দর ফুল। মেয়েটির বয়স 10 থেকে 11 বছর হবে। আমি হাঁটু গেড়ে বসে বললাম, তোমার নাম কি আপু? তুমি ফুল বিক্রি করতেছো, তুমি কই থাকো? আমার নাম মায়েশা। নিন না ভাইয়া, অনেক সুন্দর ফুল। আমি সব ফুল নেব, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, তুমি কই থাকো? তোমার আব্বু আম্মু কই? তুমি ফুল বিক্রি করতেছো কেন? আমি বস্তিতে থাকি। আমার আব্বু নেই, আম্মু খুব অসুস্থ। আম্মুর ওষুধ কিনতে হবে, তাই আমি ফুল বিক্রি করতেছি। ও, ওর কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। এবার ফুলগুলো নিন, আমি তো আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি নিব, এই নাও টাকা। ওকে টাকা দিয়ে ফুল নিলাম। এত টাকা? এত টাকা তো ফুলের দাম নয় ভাইয়া। তুমি বললে না তোমার ফুল খুব সুন্দর, এই জন্য দিলাম। ও আচ্ছা। এই বলে যে যেতে লাগলাম তখন, এই দাঁড়াও, কই যাও? আম্মুর ওষুধ কিনতে হবে, তাড়াতাড়ি না গেলে আম্মু চিন্তা করবে। আমি তো ওষুধ কিনতেই যাব, চলো একসাথে যাই। আপনিও যাবেন? চলুন। তারপর আমি মাইশাকে নিয়ে ওষুধের দোকানে গেলাম। আসলে আমি কোনো ওষুধ কিনবো না। তারপর মাইশা ওষুধের প্রেসক্রিপশন বাই করে দোকানদারকে দিল। তখনই দোকানদারকে বললাম, আপনি সব ওষুধ 1 মাসের জন্য দেন। আমার কাছে তো অত টাকা নেই ভাইয়া। তুমি চুপ করে থাকো। আমার কথা শুনে মাইশা চুপ হয়ে গেল, আর দোকানদার সব ওষুধ 1 মাসের করে দিল। মাইশা যখন টাকা দিতে যাবে তখনই, তোমাকে চুপ করে থাকতে বললাম না? আমি দোকানদারকে টাকা দিয়ে দিলাম, এখন চলো। আপনি টাকা দিলেন কেন? ইচ্ছে হয়েছে তাই দিলাম। ইচ্ছে হলে দিতে হবে? আসলে তোমার ফুল খুব সুন্দর হয়েছে তাই, বুঝলে? ও, কিন্তু? কোনো কিন্তু নাই, এখন চলো। আপনি আমাদের বাসায় যাবেন? অবশ্যই। যদি কোনোদিন ভালো ফুল দরকার হয় তাহলে তোমার বাসায় গিয়ে ফুল নিয়ে আসবো। ও আচ্ছা, চলুন। তারপর মাইশাকে নিয়ে তার বাসার দিকে রওনা হলাম। ওদের বাসাটা বেশি দূরে নয়, হাঁটতে হাঁটতে গেলাম। এক বস্তির ভেতরে একটা ছোট্ট ঘরে নিয়ে গেল মাইশা। কই ছিলি মা? তোকে কত খুঁজলাম। তুমি এই শরীর নিয়ে কেন উঠেছিলে? তখনই মাইশার আম্মু মানে আন্টি আমাকে দেখতে পেলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমাকে তো চিনলাম না। আর মাইশা, ওকে? মাইশা সব খুলে বলল। তোকে না বলেছি এসব কাজ তুই করবি না? তুমি ছাড়া কে আছে আমার? তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? আন্টি কিছু না বলে মাইশাকে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর স্বাভাবিক হওয়ার পর, আন্টি মাইশা কি স্কুল যায় না? যেত বাবা, কিন্তু আমি অসুস্থ হওয়ার পর থেকে আর স্কুলে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু কালকে আবার এসে ওকে ভালো স্কুলে ভর্তি করাবো। তা কি করে হয় বাবা? আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে আমাকে মানা করতে পারতেন। আসলে আমার কোনো বোন নেই। মাইশাকে দেখে আমার বোনের মতো মনে হয়েছিল, আমারই ভুল হয়েছে। মাইশাকে আমার বোন মনে করা। এইরকম আরো অনেক কথা বললাম, যাকে সহজ সরল ভাষায় বলে ইমোশনাল ব্ল্যাকমেল। এডিশনে আন্টি একদম গলে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা, আমি কিন্তু কালকে মাইশাকে নিতে আসবো। মাইশা তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে তখনই, কিরে, এতক্ষণ তোর আসার সময় হলো? কই গেছিলি? বলবো, আগে বলো রাফি আসছে বাসায়? রাফি তো অনেক আগে আসছে। আচ্ছা, ফ্রেশ হয়ে এসে তোমাকে বলবো। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর নিচে গেলাম। কি করো? দেখতেই তো পাচ্ছিস বসে আছি। দেখতেছি তো। বলতে বলতে আম্মুর কাছে বসলাম। কি হয়েছে তোর? কিছু বলবি? আচ্ছা বল, কি বলবি? তারপর ঘরে যাওয়া সব বললাম আম্মুকে। তুই ঠিক করেছিস বাবা, কাল তাহলে ভালো স্কুলে ভর্তি করাবি। আর কিছু প্রয়োজন হলে আমাকে বলবি। আর মাইশাকে একদিন আমাদের বাসায় নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ গল্প করতে করতে আব্বু চলে এলো। এসে কিছু কথা বলে ফ্রেশ হতে রুমে চলে গেল। কিছুক্ষণ পর আব্বু আসলো। তারপর আমাদের সাথে গল্প করতে শুরু করলো। তখনই আব্বু, কিছুদিন পরে আমাদের অফিসে কিছু লোক নেওয়া হবে। ও, কতদিন পর? 20 দিন পর। আর তোমাকে কি করতে হবে আমাকে নিশ্চয় বলতে হবে না? আমি বুঝতে পারছি। 20 দিন পর আমাকে অফিসে জয়েন করতে হবে, অর্থাৎ ইন্টারভিউ দিয়ে টিকতে হবে, তাই তো? তোমাকে চিন্তা করতে হবে না, আমি টিকে যাব। আমি জানি তুমি টিকে যাবে। আমি তোমাকে 20 পর অফিসে জয়েন করতে হবে, তাই যা ঘোরা ঘুরি এই সময়ের মধ্যেই করে নাও, বুঝলে? খুব ভালো করে বুঝেছি। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উঁচু করে নামাজ আদায় করে নিলাম। প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বের হলাম। তারপর আজকে তাড়াতাড়ি বাসায় এলাম। কিরে, তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নে। দাও। তারপর নাস্তা করে আব্বু আম্মুর সাথে হালকা কথা বলে রেডি হয়ে মাইশার বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। কিছুক্ষণ পর মাইশাদের বাসায় পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন কেমন আছেন? আমি আছি কোনো রকম। আমি একটা কথা বলতে চাই বাবা, কিছু মনে করো না। আচ্ছা বলুন। আমাদের জন্য তুমি কেন এত কষ্ট করছো? দেখো, আমার কারো সাহায্যে নিয়ে বাঁচতে চাই না। আমি কষ্ট করে আমার মেয়েকে পড়াতে পারবো বাবা, তাই বলতেছিলাম কি। আর কিছু বলতে না দিয়ে, দেখুন আন্টি, আমি আপনাদের উপর কোনো করুণা করতেছি না। আমার যদি ছোট বোন থাকতো, আমি কি তাকে ভালো স্কুলে পড়াতাম না? এভাবে আরো কিছু কথা বললাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তারপর মাইশাকে নিয়ে স্কুলে নিয়ে গেলাম। আমি সরাসরি প্রধান শিক্ষকের রুমে এলাম। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। আমি মাইশাকে নিয়ে ভিতরে ঢুকলাম। প্রধান শিক্ষক মাথা হেরে কি যেন লিখছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল লেখা বন্ধ করে মাথা তোলে। ওয়ালাইকুম সালাম। রিফাত, তুমি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না, কোনো স্বপ্ন দেখছেন না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি দেশে ফিরলে কবে? তুমি কেমন আছো? আর দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কিছুদিন আগে দেশে আসলাম। মাইশা আর আমি বসে কথাগুলো বললাম। আসলে আর আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। এর জন্য আসা মাইশাকে দেখিয়ে। ওর নাম মাইশা, ওকে ভর্তি করানোর জন্য এসেছি। তোমাকে আমি ভালো করে চিনি, তাই তো বলি কাজ না থাকলে তো আপনার দেখাই পাওয়া যেত না। তুমি কেমন আছো মামনি? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর মামনির ভর্তি নিয়ে চিন্তা করতে হবে না, এটা এখন আমার। প্রধান শিক্ষককে কিভাবে চিনলাম বুঝলেন না তো? প্রধান শিক্ষক আর কেউ নয়, রিয়ার বাবা। তার কোনো টাকা পয়সার অভাব নেই। শিক্ষকতা তার আদর্শ পেশা হিসেবে বেছে নিয়েছেন। তারপর মাইশাকে ভর্তি করে দিয়ে মাইশাকে নিয়ে ঘুরে বেরিয়ে তাকে বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় আসলাম। মাইশা মামুনিকে ভর্তি করে দিলি? আচ্ছা, আর মাইশার মা কেমন আছে? এখন কিছুটা সুস্থ আছে। আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে। যাচ্ছি। প্রত্যেকদিন আমি মাইশাকে স্কুল নিয়ে যাই, নিয়ে আসি। মাঝে মাঝে ঘুরতে যাই। 2-3 দিন আমাদের বাসায় নিয়ে এসেছিলাম। এভাবেই কেটে গেল কয়েকদিন। রাতে খাওয়ার সময়। কালকে কিন্তু তোমার ইন্টারভিউ মনে আছে? মনে আছে। আর এখন কিন্তু তোমার আঙ্কেলকে কিছু বলিনি। বলার দরকার নেই, আমি আঙ্কেলকে সারপ্রাইজ দিব। আমি তোর আঙ্কেলকে বলবি তোর ব্যাপার। তুই দেশে এসেছিস আর আমি বলিনি, আমার তো 12টা বাজাবে। তারপর খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। আজকে আর হাঁটতে বের হলাম না। কিছুক্ষণ পর নিচে গেলাম। তারপর আম্মু, ব্রেকফাস্ট রেডি হয়েছে? রেডি। আজকে কি মাইশা মামুনিকে স্কুলে নিয়ে যাবি না? যাব। নাস্তা করে একবারে বাইর হব। মাইশাকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাব। আর রাফিকে বলে দিও কষ্ট করে মাইশার স্কুল ছুটির পর বাড়িতে নামিয়ে দিয়ে আসে। তখন রাফি নিচে নামতে নামতে বলল, আচ্ছা আম্মু, মাইশা কি ভাইয়ার একার বোন? আমার বোন নয়। মাইশার প্রতি ভাইয়ার যেমন দায়িত্ব আছে তেমন আমারও দায়িত্ব আছে। আমি কখন বললাম মাইশা আমার একার বোন? তাহলে তুমি কিভাবে বলতে পারলে মাইশাকে বাড়িতে পৌঁছে দিতে আমার কষ্ট হবে? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ কর। করতে পারি, এক শর্তে। তোর আবার কি শর্ত? আমি মাইশাকে নিয়ে যাব, নিয়ে আসবো। আর আমি? তোমার এখন অফিস, আর তুমি তো এদিক দিয়ে ভার্সিটিতে যাই। তুমি না হয় বিকেল করে ঘুরতে নিয়ে যাবে। রাফি ঠিক বলতেছে বাবা, আর বিকালে মাইশাও ঘুরতে পারবে। আম্মু তুমিও? তুই ভেবে দেখ রাফি, ঠিক বলতেছে। আসলে ঠিক, বিকালে মাইশা ঘুরতে পারে না আর কারোর সাথে তেমন খেলে না। আচ্ছা ঠিক আছে। তারপর নাস্তা শেষ করে রেডি হয়ে কাগজপত্র ঠিক করে সরাসরি অফিসে চলে গেলাম। গিয়ে দেখি অনেকেই এসেছে, সকলে বসে আছে। আমি গিয়ে বসে পড়লাম আর একে একে ইন্টারভিউ রুমে গিয়ে ইন্টারভিউ দিয়েছে। অনেকক্ষণ পর আমার পালা এলো। আমি, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। রুমে দেখি 3 জন বসে আছে, আব্বু, আঙ্কেল আর একটা মেয়ে। মেয়েটি আর কেউ নেই, যেই মেয়েটি রাস্তায় একজন বৃদ্ধ লোককে রাস্তা পার করে দিয়েছিল। মেয়েটি এখানে কি করছে মনে মনে। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আর আঙ্কেল তো আমাকে দেখে অবাক হয়ে গেছে।
সাথে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তখনই আব্বু মেয়েটিকে আব্বু কি যেন ইশারা করলো আর মেয়েটা চলে গেল। এখানে আঙ্কেল বলতে ম্যানেজার প্লাস আব্বুর বন্ধু। রিফাত, তুমি? ভালো করে দেখলাম আঙ্কেল, আমি আর আব্বু ছাড়া রুমে কেউ নেই। আমি। কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না। তারপর আমি সব কথা খুলে বললাম, আর আপনারা তো সব জানেন। তখনই সব বুঝলাম, কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। কেন? তুমি দেশে ফিরেছো, কিন্তু আমাকে জানাওনি। আচ্ছা দিও। আচ্ছা আব্বু। তখন মেয়েটা দেখলাম ওকে। তখনই আঙ্কেল যা বলল তা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। আঙ্কেল বলল যে মেয়েটা তোমার আব্বুর বিয়ে। এই বললেই হলো, ও আমার মেয়ে। তোমার মেয়ে মানে? আরে রাস্তায় পড়েছিল, দেখে মায়া হয়েছিল, তাই তুলে এনে বিয়ে বানিয়েছি। কি বললেই হলো? সত্যি কথা বলতেছি, তাই গায়ে লাগে? আমার মেয়ে নামে একটাও উল্টাপাল্টা বলবি না। বলবো, 1000 বার বলবো। কি করবি? আব্বু বলার আগেই এ তো দেখে দুজনেই ঝগড়া শুরু করে দিয়েছে। আর এদিকে সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আব্বুর মেয়ে আসলে কোথার থেকে? আমার জানা মতে আব্বুর 2 ছেলে, রাফি আর আমি। হয়েছে, তোমরা দয়া করে চুপ করো। আমার জানার দরকার নেই, কাউকে কিছু বলতে হবে না। এখন শুধু বলো কোন দিন থেকে আর কয়টায় আসতে হবে? কাল থেকে 9টায় অফিস। আর এই মেয়েটা হলো। আচ্ছা ঠিক আছে। আর ওই মেয়েটার কথা জানার ইচ্ছে নেই, আর ওই মেয়েটাও যেন আমার পরিচয় জানতে না পারে বলেই বাইরে চলে আসলাম। সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, তখনই মেয়েটির সাথে আমার ধাক্কা লাগলো। ওই মিয়া, দেখে চলতে পারেন না? আসলে আসলে কি? হ্যাঁ, সুন্দর মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? ঘরে মা বোন নেই? ওই থামুন তো, আমি ইচ্ছা করে দেইনি, একটু চিন্তিত ছিলাম তাই দেখতে পাইনি, এর জন্য দুঃখিত। নিজেকে কি মনে করেন? হ্যাঁ, বিশ্ব সুন্দরী, আপনি তো একটা পেতনি। কি? আমি পেতনি? তোকে তো আমি খাইছি, এবার দেখবি ফারাবি কি জিনিস। বললেই হলো। আর আপনার নাম তাহলে ফারাবি? খুব সুন্দর নাম। আর তোর নাম কি? তোকে আগে তো এখানে দেখিনি। আমার নাম রিফাত, এখানে ইন্টারভিউ দিতে আসছিলাম। এখানে সাথে সাথে রেজাল্ট দেওয়া হয়েছে। ও আচ্ছা, চাকরি হয়েছে? হুম। তোর চাকরি আমি খাবো? তুই আমাকে পেতনি বলেছিস? আপনি চাকরি খাওয়ার কে? হ্যাঁ, আমি কে? হ্যাঁ, আমি এই অফিসের বসের বড় ছেলের বউ। কি? স্যারের বড় ছেলের বউ? এবার আমি সত্যি পাগল হয়ে যাব। একদিন আব্বু বলল ফারাবি তার মেয়ে, আর ফারাবি বলতেছে আব্বুর বড় ছেলের বউ। আমার তো জানা মতে আব্বুর বড় ছেলে আমি, আর আমার তো বিয়েই হয়নি। আমি পাগল হয়ে যাব। কেউ একটু পাবনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। এত অবাক হওয়ার কি হলো? ম্যাম, আমার বাবা অসুস্থ, আমার ছোট ভাই আছে, তাকে পড়াশোনার খরচ দিতে হয়। দয়া করে এত বড় সর্বনাশ করবেন না, আপনার পায়ে পড়ি। ডাহা মিশা কথা, আর একটু নাটক করলাম। আচ্ছা ঠিক আছে, পায়ে পড়তে হবে না, মাফ করে দিলাম, যা। ধন্যবাদ ম্যাম। আমি এখন পায়ে পড়লাম মনে মনে। ওই মনে মনে কি বলিস? কিছু না ম্যাম। আচ্ছা আমি যাই। আচ্ছা যা। আমি ওইখান থেকে চলে এসে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হলাম। আর মনে মনে ভাবতেছি, আমি কি কোনো স্বপ্ন দেখতেছি না তো? আমি সুস্থ আছি তো? না, আমি শিওর অসুস্থ। তারপর বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে বাসার কলিং বেল বাজালাম। অফিস কেমন দেখলি? ভালো। কিরে, কিছু হয়েছে? তোকে চিন্তিত দেখাচ্ছে। আচ্ছা আম্মু, আমি তোমার বড় ছেলে নাকি তোমার আরো বড় ছেলে আছে? ওই, তুই উল্টাপাল্টা কিছু খাইছিস নাকি? আরে আমি তো সিগারেটের গন্ধ থেকে 10 হাত দূরে থাকি, আর তুমি কি সব বলো? না, তুই এসে উল্টাপাল্টা বলিস, আমার তো সন্দেহ হচ্ছে। আম্মু, আমি কিন্তু সিরিয়াস হয়ে বলতেছি। আচ্ছা কি হয়েছে সেটা বল। শুরু থেকে সব বললাম। আম্মু সব শুনে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। আমি এদিকে চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, আর তুমি হাসতেছো। হাসবো না তো কি করব, না কান্না করব? আর ফরাবি এসব সত্যি বলতেছে? তোমার সন্দেহ হচ্ছে, আর তুমি হাসা বন্ধ করবে? আচ্ছা, তুই ফরাবিকে সত্যি চিনতে পারিসনি? একজনের সঙ্গে মিল মনে হচ্ছে। কিন্তু কি? আগে বল, কার সাথে? নীলার সাথে। নীলা হচ্ছে ম্যানেজার আঙ্কেলের মেয়ে। ঠিক ধরেছিস, ওর নাম নীলা। ফারাবি হলো কবে? তুই একাই ফরাবি বলতি, মানে মনে নেই? ও আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফারাবির সাথে আমি ছোটবেলায় একসাথে খেলা করতাম। যেমন রাগি
তেমন দেখতে সুন্দর আর তেমনই মনটাও ভালো। যখন ও ক্লাস 6-এ তখন ও নানা বাড়ি চলে যায় আর ওখানেই পড়ালেখা করতো। তারপর আর তার সাথে দেখা হয় নাই, কিন্তু আমি ভাবতেছি ও এমন বললো কেন যে ও নাকি আমার বউ। আমার তো চিন্তা করে লাভ নেই, আমি এখন ফ্রেশ হয়ে নেই। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে গেলাম। আম্মু, রাফি আসে নাই? না, তুই বস। তারপর আম্মু খেতে দিল। খাওয়া শেষ করে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলে রুমে চলে এলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে, তাই একটু ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। তারপর নিচে গেলাম, গিয়ে দেখি রাফি বসে আছে। কিরে, পড়ালেখা কেমন হচ্ছে? যেমন হলে পাস করা যায়। পাশের চিন্তা বাদ দিয়ে ভালো করে পড়, না হলে কপালে দুঃখ আছে। কিসের দুঃখ? তুমি তো আছোই। সেই আশায় বসে থাক। কিছুক্ষণ কথা বলে মাইশাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি বাবা, বসো। বসবো না আন্টি, মাইশা কই? বলতে বলতে মাইশা হাজির। কেমন আছিস? আর কই গেছিলি? ভালো আছি। ভাইয়া, তুমি কেমন আছো? একটু বাইরে গেছিলাম। আন্টি, আমি মাইশাকে নিয়ে একটু ঘুরতে বের হব। আচ্ছা, যাও। তারপর মাইশাকে নিয়ে একটা পার্কে গেলাম। তারপর ওকে আইসক্রিম আর চকলেট কিনে দিলাম। আপনাদের তো বলা হয়নি, আইসক্রিম আর চকলেট মাইশার প্রিয়। তারপর ওর সাথে গল্প করলাম। গল্প করতে আর কিছু জায়গা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো। ভাইয়া চলো, এখন বাসায় যাই। চল। তারপর ওকে বাসায় নামিয়ে দিয়ে আমিও চলে এলাম। ঘোরা হলো? হলো। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তারপর রুমে চলে এলাম। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে একটু ফেসবুকে ঢুকলাম। বন্ধুদের সাথে কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণ পর নিচে গেলাম। আব্বু কখন আসলে? এই তো এইমাত্র এসে ফ্রেশ হয়ে কেবল বসলাম। ও আচ্ছা, তা তোমার পিএ এর কি খবর? আরে ও নীলা, তোর আঙ্কেলের মেয়ে। জানি আমি। কিভাবে জানলি? নীলার সাথে কথা এবং আম্মুর সাথে কথা সব বললাম। কি? ভুল করেও ওকে আমার কথা বলবে না। কেন? বললে কি হবে? অনেক কিছু হবে। ও আমাকে জ্বালিয়ে খাবে। ও এখন বড় হয়েছে, এখন জ্বালাবে না। আমি কিছু জানি না, তুমি বলবে না? আচ্ছা, আমি বলবো না, কিন্তু তোর আঙ্কেল যদি বলে দেয়? ওকে, দাঁড়াও। তারপর আঙ্কেলকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি রিফাত। ওয়ালাইকুম সালাম। বাবা, কিছু কি হয়েছে? কেন, আমি তোমাকে কল দিতে পারি না? আমি তো সেটা বলিনি। আচ্ছা, আমি যে জন্য ফোন দিলাম, আমি অফিসে জয়েন করছি, তোমার মেয়ে যেন না জানে। আচ্ছা, ঠিক আছে। তুমি আবার বলে দেওনি তো? বলা হয়নি। তারপর কিছু কথা বলে ফোন রেখে দিলাম। কি বললো? বলেছে? কিছু বলেনি। ও, আর মাইশা মামুনির সাথে আজকে দেখা করেছিলি? করেছি। কেমন আছে? ভালো আছে। তারপর আব্বুর সাথে কথা বলতে বলতে আম্মু খাওয়ার জন্য ডাকলো। তারপর খাওয়া শেষ করে আব্বু, আম্মু, রাফির সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। তারপর কিছুক্ষণ পর নিচে গেলাম। খেতে বসো, অফিসে যেতে হবে। দাও, না হলে দেরি হয়ে যাবে। আমার সাথে বের হবি? তাহলেই তো হবে। তোমার ঠিক আছে, তোমার সাথে গেলে তো ধরা খেয়ে যাব। অফিসের কিছু কাছে এসে নেমে যাবি, তাহলেই তো হবে। দরকার নাই। কিছুক্ষণ কথা বলে রুমে এসে রেডি হয়ে নিলাম। তারপর একটা রিক্সা নিয়ে অফিসে চলে এলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। তারপর ভাড়া মিটিয়ে দিয়ে অফিসের ভেতরে ঢুকলাম। তারপর পিয়ন চাচা আমার বসার জায়গা দেখিয়ে দিল। আমি বসে পড়লাম। কিছুক্ষণ পর আমার বয়সী হবে। হাই, আমি শুভ। হাই, আমি রিফাত। নতুন নাকি? আর আপনি? আমি 1 বছর আগে জয়েন করেছি। আর আমাকে তুমি করে বলতে পারো। ওকে, তোমাকে কিন্তু তুমি করে বলতে হবে। ঠিক আছে। ওকে ফ্রেন্ড। আমি হাত বাড়িয়ে শুভ কিছু কথা বলে চলে গেল। আমিও নতুন, তাই কোনো কাজ দেয়নি। কিছুক্ষণ পর, স্যার আপনাকে বড় স্যার ডাকতেছেন। চাচা, আমি আপনার ছেলের বয়সে, তাই আমার নাম ধরে ডাকবেন। আর আমার নাম রিফাত, আর তুমি করে বলবেন। আচ্ছা বাবা। তারপর আব্বু রুমে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ। তোকে অনুমতি নিয়ে আসতে হবে না। এটা অফিস, অনুমতি তো নিতেই হবে। ভালো। তোর সাথে তো আমি পারবো না। তা কেমন লাগছে অফিস? ভালো লাগে, তবে কোনো কাজ নেই, তাই বোরিং লাগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ফাইলটা নিয়ে যা। দাও, আমি তাহলে এখন যাই। আচ্ছা, যা।
আর শোনো, লাঞ্চের সময় বাইরে খাবো আমি। বাহিরে কেন? বাসা থেকে তো খাবার আনা হয়েছে। লাঞ্চের সময় আমার কেবিনে আসবি। তুমি বেশি বোঝো, তোমার সাথে লাঞ্চ করি আর সাথে ধরা খেয়ে যাই। কাল থেকে তোমার টিফিন আর আমার টিফিন আলাদা হবে। আজকে বাইরে তো রেস্টুরেন্ট আছে, সমস্যা হবে না। অফিসের নিচের তলায় রেস্টুরেন্ট, এখানে সবাই প্রয়োজন খাবার খায়। তোমার যা ভালো মনে হয়। মন খারাপ করো না, একদিনের ব্যাপার, সমস্যা নেই। আমি গেলাম। আমি আব্বুর কেবিন থেকে বের হয়ে এলাম। তারপর আমার জায়গায় এসে বসলাম। তারপর ফাইলটা বের করে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ কাজ করতেই আটকে গেলাম। কি করি এখন? পাশে একটা মেয়ে বসে কাজ করছে। হাই, আমি রিফাত। হাই, আমি ফাল্গুনি। অফিসে নতুন মনে হয়? আজকে প্রথম দিন, একটু কাজে আটকে গেছি। হেল্প করলে ভালো হতো, যদি কিছু মনে না করেন। করতে পারি, কিন্তু শর্ত আছে। সত্য? বলুন। ভয় পাইলেন নাকি? না, আপনি বলুন। আমি আপনার বয়সে ছোট হব, তাই তুমি করে বলতে হবে। আচ্ছা, বলতে পারি, কিন্তু তোমাকেও তুমি করে বলতে হবে। কিন্তু আপনি আমার বড়। আমরা একসাথে কাজ করি, তুমি করে বলতে সমস্যা কোথায়? ওকে ডান, আমি তোমাকে তুমি করে এবং তুমি আমাকে তুমি করে বলবে। ওকে। তারপর ফাল্গুনি আমাকে বুঝিয়ে দিল কাজটা। তারপর আমি আমার কাজ শুরু করলাম আর ফাল্গুনি নিজের কাজে মনোযোগ দিল। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে এলো। কি ব্যাপার, লাঞ্চ করবে না? করব, লাঞ্চের সময় হয়েছে। চলুন। আচ্ছা চলো। তারপর নিচে রেস্টুরেন্টে গেলাম। নিচে শুভর সাথে দেখা। কেবল আসতেছো? তুমি খেলে? না, চলো একসাথে খাই। ফাল্গুনি ম্যামের যদি সমস্যা না থাকে আপনিও চলুন। আমার কোনো সমস্যা নেই, চলুন। আচ্ছা তোমরা বসো, আমি আমার খাবারটা অর্ডার করে আসি। তোমাকে অর্ডার দিতে হবে না। তাহলে কি আমি খাবো না? ফাল্গুনি ম্যাম ঠিক বলেছে। আমাদের দুজনের খাবার 3 জনের খাওয়া যাবে। শুভ স্যার, আপনার সমস্যা নেই তো? আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার আছে। আমি তোমার খাবার খেতে পারবো না। তোমাদের খাবার আমি যদি খাই তাহলে তোমাদের খাবার কম হয়ে যাবে। এই, তুমি বেশি বুঝো। কোনো কম হবে না, চলো তো। কি আর করার, জোর করে নিয়ে গেল। তারপর 3 জনে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করে নিজ নিজ কাজে মন দিলাম। কিছুক্ষণ পর কাজটা শেষ হলো। তখনই বাবা, তোমাকে বড় স্যার ডাকতেছেন। আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। আচ্ছা বাবা। ফাইলটা কাজ যেহেতু শেষ, তাই ফাইলটা নিয়ে আমি আব্বুর কেবিনে গেলাম। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। ঢুকে দেখলাম আঙ্কেল আর আব্বু বসে আছে। আয় বসো। প্রথম দিন এসে নাকি না খেয়ে আসিস? কে বলল? সত্যি কথাই তো। আরে না, আমি খাইছি। তারপর আব্বুকে আর আঙ্কেলকে সব বললাম। আচ্ছা ঠিক আছে, তা কেমন লাগলো প্রথম দিন? খুব ভালো লাগলো। আর আব্বু, এই ফাইলটি শেষ করেছিস? আর ফাল্গুনির সাথে সাবধানে থাকবি। কেন? কারণ ফাল্গুনি নীলার ফ্রেন্ড, বুঝলি? ও আচ্ছা, বুঝলাম। তাহলে তো সাবধান থাকতে হয়। আর আঙ্কেল, নীলা কই? অফিসে দেখলাম না। একটু কি যেন কাজ আছে নীলার, তাই ছুটি নিয়েছে। ও আচ্ছা। কি কাজ? দেখ কোথাও ঘুরে বেড়াচ্ছে। তখনই হঠাৎ কোথা থেকে নীলা এসে ঢুকলো। তোমরা তো আমার কাজকে ভালো চোখে দেখো না, একমাত্র আঙ্কেল বুঝে। তোর আব্বুর কথা বাদ দে। বাদ দিব মানে? আর এখানে কি করছে? ফাইল জমা দিতে এসেছে। ফাইল জমা দিতে এসে বুঝলাম, কিন্তু বসে আছে। আসলে ম্যাম, এই রে ধরা খেয়ে গেলাম। আমি বসতে বলেছি। কেন, কি হয়েছে? না মানে বসে আছে ভালো কথা, কিন্তু আমার বিষয়ে ওর সামনে কেন কথা বলছো? স্যার, আমি তাহলে যাই। যাও। এই বলে চলে এলাম। ওখানে যতক্ষণ থাকবো তত সমস্যা হবে, তাই চলে এলাম। এসে চেয়ারে বসলাম। আর অপরদিকে নীলা অফিসের কাজে বাইরে গিয়েছিল। কাজ তাড়াতাড়ি শেষ হয় অফিসে চলে আসে। কি হয়েছে? কি চিন্তা করো? না কিছু না। ও আচ্ছা। কিছুক্ষণ গল্প করে ফাল্গুনি আবার কাজে মনোযোগ দিল। আমি বসে বসে ভাবতে লাগলাম কি হচ্ছে ভেতরে। এভাবেই 5টা বেজে গেল। বাসায় যাবেন না? যাব। নীলার জন্য দাঁড়িয়ে আছি। ও ম্যাম তোমার কেউ হয়? না জানার ভান করে। আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, আমি তাহলে যাই। তারপর আমি বাসায় চলে আসলাম। প্রথম দিন কেমন লাগলো অফিসে? ভালো লাগলো। আচ্ছা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কাপড় চেঞ্জ করে নিয়ে কিছুক্ষণ বসে থেকে নিচে গেলাম। রাফি কই? মাইশার সাথে মনে হয়। ও আচ্ছা। তারপর রাফিকে কল দিলাম। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলো। মাইশা তো সাথে আছে। আজকে আমি নিয়ে ঘুরতে বের হলাম। আচ্ছা, মাইশাকে ফোনটা দে।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কালকে কিন্তু সারাদিন আমি তোমার সাথে ঘুরবো বললাম। আচ্ছা ঘুরিস, কালকে শুক্রবার বন্ধ। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। আর একটা কথা তো বলাই হয়নি, রাফি আর রিয়ার কথা মাইশা জেনে গেছে। মেয়েটা ছোট হলে কি হবে, একদম পাকা বুড়ি। কথা হলো? কি বললো? হলো। আর কালকে সারাদিন ঘুরতে হবে। ও আচ্ছা, কাল তো বন্ধ। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ পর কথা বলে আম্মু আম্মু আমি ছাদে গেলাম। আচ্ছা যা, সন্ধ্যা হওয়ার আগে নামবি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ছাদে চলে গেলাম। ছাদে এসে দোলনায় বসলাম, তখনই রাকিব ফোন দিল। হ্যালো, কেমন আছিস? আর ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। তোর কি হয়েছে? সারাদিন অফিসে, তারপর আবার বাড়িতে বিয়ে করার জন্য প্যারা দিচ্ছে। ভালো তো, বিয়ে করে নে, অনেকদিন ধরে বিয়ে খাওয়া হয়নি। আমি বিয়ে করতে পারবো না। পারলে তুই বিয়ে কর। বিয়ে মানেই প্যারা, বিয়ে করলে আমার স্বাধীনতা শেষ। আচ্ছা, আমি আন্টিকে বলে দেব তোকে যেন বিয়ে না দেয়। বাস কারে কয় দেখাচ্ছি মনে মনে। সত্যি বলবি? তুই আমার সত্যিকারের বন্ধু। ট্রিট দিতে হবে। তারপর বলল, দিব ট্রিট, সমস্যা নেই। আচ্ছা, কালকে তো বন্ধ, রাতে কিন্তু ট্রিট নিব। রকি আর জয়কে বলে দিবি। আচ্ছা, কালকে রাতে দেখা হবে তাহলে। তারপর আরো কিছু কথা বলে রেখে দিলাম। তোর বিয়ে আগে খাবো, আমি কি করি দেখতে থাক। কিছুক্ষণ ছাদে থেকে রুমে এলাম। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে রুমে এসে নামাজ আদায় করে নিলাম। নামাজ পড়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখলাম রাজকোনা নামে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তার প্রোফাইলে ঢুকে তেমন কিছু পাইলাম না, তাই ঝুলে রাখলাম। তারপর কিছুক্ষণ ফেসবুকে ঘাটাঘাটি করে নিচে গেলাম। আব্বু কখন আসলে? কিছুক্ষণ আগে, বসো। ও আচ্ছা। তখন নীলা বুঝতে পারিনি তো কিছু? না, কিছু বুঝতে পারিনি। কি বুঝতে পারতে? সব খুলে বললাম আম্মুকে। ও আচ্ছা, নীলার কাছে লুকানোর কি আছে? একদিন তো জানতেই পারবে। যখন জানবে তখন দেখা যাবে, তুমি আবার বলে দিও না। আচ্ছা, বলবো না। কিছুক্ষণ পর রাফি এসে আমার সাথে যোগ দিল। গল্প করে ডিনার করে রুমে চলে এলাম। রুমে এসে আবার ফেসবুকে ঢুকলাম। দেখি রাজকন্যা আইডি থেকে মেসেজ দিছে। হাই। হ্যালো, হাউ আর ইউ? আরে আমি ফাল্গুনি, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর। আচ্ছা। তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। কি করো? বসে আছি। তুমি? আমিও। ও, ডিনার করেছো? করেছি। তুমি? করেছি। কিছুক্ষণ কথা বলে ফেসবুক থেকে বের হলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নিলাম। কিছুক্ষণ পর নিচে গেলাম। আম্মু কি করো? এই তো ব্রেকফাস্ট তৈরি করি, তুই তোর আব্বুর কাছে গিয়ে বস। আচ্ছা। তারপর আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আজকে তো মাইশা মামুনিকে নিয়ে ঘোরার কথা, তাই না? কেন? আজকে দুপুরে মাইশা মামুনিকে এখানে নিয়ে আসবে, কয়েকদিন ধরে দেখিনি। আচ্ছা ঠিক আছে, আনবো। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে আম্মুকে বলে মাইশাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। এই আন্টি মোটামুটি চলাফেরা করতে পারে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো আছি। আন্টি আপনি ডাক্তারের কাছে নিয়েও যেতে দেন না, আপনি নিজেও যান না, কেন বলুন তো? আর অনেক সময় দেখি কি যেন ভাবেন। আন্টিকে আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে অনেকবার চেয়েছি, প্রত্যেকবার কিছু না কিছু বাহানা করে কেটে দেয়। এমন কিছু না বাবা, আর আমি কি চিন্তা করব, মাইশা মনে হয় রেডি হচ্ছে। আচ্ছা। আর আন্টি আমি মাইশাকে সন্ধ্যায় রেখে যাব। মাইশাকে কয়েকদিন ধরে আব্বু আম্মু দেখেনি, তাই নিয়ে যেতে বলেছে। আচ্ছা বাবা। তারপর আমি মাইশাকে নিয়ে বাইরে হলাম। কিছুক্ষণ ঘোরাফেরা করে একটা জায়গায় গিয়ে বসলাম। তখনই মাইশা বলল, ভাইয়া একটা সত্যি কথা বলবে? আমি তোকে কোনোদিন মিথ্যা কথা বলেছি? আমি যা বলতেছি তার উত্তর দাও। আচ্ছা সত্যি বলবো। রাফি ভাইয়া প্রেম করে, সে তো তোমার ছোট ভাই। তো কি হয়েছে, সোজা কথায় আয়। না মানে তুমি মারবে না তো? মারবো না, বল। তুমি প্রেম করো না কেন? সবাই তো প্রেম করে, তুমি করো না কেন? আচ্ছা, প্রেম ভূত তোর মাথায় কে ঢুকালো? কেউ না। কেন ভাইয়া? কেন ভাইয়া মানে পড়ালেখা বাদ দিয়ে কে প্রেম করছে কে প্রেম করতেছে না এসব দেখে বেড়াচ্ছিস? সরি ভাইয়া। দেখো মাইশা, তুমি এখনো ছোট, তোমার মুখে এসব কথা মানে না। তুমি ভালোভাবে পড়ালেখায় মন দাও, কে কি করছে এসব দেখবে না। ওকে ভাইয়া। মাইশার কি দোষ? বড়রা যা করবে তাদের দেখে তো ছোটরাও শিখবে। এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের দেখে আমাদের ভাই বোন কি শিক্ষা নিতে পারলো।
কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওকে আবার স্বাভাবিক করলাম। কথাগুলো বলার কারণে কিছুটা মন খারাপ করেছিল। তারপর মাইশাকে নিয়ে দুপুর পর্যন্ত ঘুরে, মাইশা চলো এখন যাই, বিকেলে আবার না হয় ঘুরবো। চলো। মাইশাকে নিয়ে আমাদের বাসায় নিয়ে আসলাম। মাইশা মামুনি তো আমাদের ভুলেই গিয়েছে। একদম না। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি একদম ভালো আছি। তখনই আব্বু আসলো। মামুনিটা কেমন আছে? আমাদের সাথে তো দেখা করে না। এই তো এসেছি দেখা করতে। তুমি কেমন আছো? আমি ভালো আছি। এভাবেই তারা কথা বলা শুরু করলো আর আমি রুমে চলে এলাম। এসে গোসল করে নিলাম, তারপর নিচে গেলাম। কিছুক্ষণ পর রাফি আর আমি আর আব্বু মসজিদে নামাজ পড়তে চলে এলাম। নামাজ পড়ে বাসায় চলে এলাম। এসে দেখি আম্মু আর মাইশা বসে গল্প করছে। গল্প তো ভালোই হচ্ছে। কেন, হিংসা হচ্ছে নাকি? না। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে সবাই মিলে গল্প করতে শুরু করলাম। সবাই আর মাইশাকে পেয়ে আব্বু আম্মু দুজনেই খুশি, তাদের দেখেই বোঝা যাচ্ছে। বিকালে মাইশাকে রেখে এলাম তার বাসায়। ওকে রেখে আমার বাসায় চলে এলাম। মাগরিবের নামাজ আদায় করে আম্মুকে বলে রেস্টুরেন্টে গেলাম, কারণ ওখানে রাকিবরাও আছে। গিয়ে দেখি 3 জনে বসে আছে আমার জন্য। কেমন আছিস তোরা? আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে ডিনার করে তাদের সাথে কথা বলে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি আব্বু আম্মু রাফি বসে আছে। কি করো? গল্প করি। ডিনার করেছো? করেছি। আম্মুকে বলেছিলাম যে ডিনার করে বাসায় আসবো, তাই আর কিছু বলেনি। কিছুক্ষণ কথা বলে রুমে চলে এলাম। কালকে অফিস আছে, তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো নামাজ পড়ে কিছুক্ষণ পর নিচে গেলাম। গিয়ে দেখি আব্বু বসে পেপার পড়ছে আর আম্মু ব্রেকফাস্ট রেডি করতেছে। আমি গিয়ে আব্বুর কাছে বসলাম। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং। কিছুক্ষণ পর কথা বলে ব্রেকফাস্ট করে রুমে এসে রেডি হয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর আম্মুকে বলে অফিসে রওনা হলাম। অফিসে যেতে 5 মিনিট লেট হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে আমার জায়গায় গিয়ে বসলাম। কি ব্যাপার, লেট হলো যে? রাস্তায় জ্যামে আটকে গিয়েছিলাম, এর জন্য। কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু আপনার কপালে দুঃখ আছে। কেন? কারণ আপনি লেট করে এসেছেন, আর কিছুদিন আগে একজনের চাকরি গিয়েছিল লেট করে আসার জন্য। কি শুধু লেট করে আসার কারণে চাকরি গিয়ে? আর চাকরিটা কিন্তু স্যার খায়নি, নীলা খেয়েছিল। ও, নীলার নাম নিতেই নীলা হাজির। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে লেট করে এসেছেন, তার উপর এসে গল্প শুরু করেছেন। আসলে ম্যাম, বাপের অফিস পেয়েছে, তাই যখন ইচ্ছে তখন আসবেন। না মানে ম্যাম, বাবারই তো অফিসটা, মনে মনে। দেখুন, এরপর থেকে যেন লেট না হয়, খেয়াল রাখবেন। না হলে আমি অন্য ব্যবস্থা নিব, বলে দিলাম। আর লেট হবে না ম্যাম। কাজে মন দিন। বেঁচে গেছেন। তারপর কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে এলো। আমার খেয়াল ছিল না। আমার ধ্যান ভাঙলো শুভর ডাকে। কি রিফাত ভাই, লাঞ্চ করবেন না? সময় হয়েছে। চলুন। তারপর নিচে গেলাম। আজকে আমি টিফিন নিয়ে এসেছিলাম। আব্বু বলেছিল আম্মুকে আলাদা করে টিফিন দিতে। খাওয়া শেষ করে কিছুক্ষণ কথা বলে আবার এসে কাজে মন দিলাম। কাজ করতে করতে 4টে বেজে গেল, তাই আর বসে থেকে কি করব। আব্বুর কেবিনে গেলাম। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। ভিতরে ঢুকে দেখি নীলাও আছে। আমি ফাইলটা দিলাম। স্যার, একটা কথা বলার ছিল। বলো। স্যার, আমার তো আর তেমন কাজ নেই, তাই যদি ছুটি দিতেন। আব্বু বলার আগে নীলা বলল, ছুটি চাই মানে? আর আপনার তো 2 দিনও হয়নি জয়েন করা। আচ্ছা, ছুটি দিলাম, যাও। ছুটি দিলাম মানে? আজকে দিলাম, যাক, কি হবে? তোমার অফিস, তোমার যা ইচ্ছে তাই করো। আব্বু নানাভাবে বোঝাতে গেল আর আমিও বাসায় চলে এলাম। বাসায় এসে আম্মু আর রাফির সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে মাইশের বাড়িতে চলে গেলাম। আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে মাইশাকে নিয়ে ঘুরতে বের হলাম। ভাইয়া ফুচকা, ভাইয়া ফুচকা। তো কি হয়েছে? ফুচকা দেখলে ওকে আটকানো যায় না। কি হয়েছে মানে? চল চল তাড়াতাড়ি। ওসব না খেলে হয় না। না না, আমি ফুচকা খাবো, চলো। কি আর করার, ফুচকা খাইলো। ওকে ফুচকা খাইয়ে ঘোরাঘুরি করে ওকে আবার বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে এলাম। এভাবেই কেটে গেল 2 মাস বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আর রাকিবের বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে। বিয়েটা আমার জন্য হয়েছিল, কারণ একদিন আমি রাকিবের আম্মু অর্থাৎ আন্টিকে কল দেই। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর ভালো।
আচ্ছা আন্টি, আপনি রাকিবকে বিয়ে দিচ্ছেন না কেন? সেদিন দেখলাম একটা মেয়ের সাথে বসে প্রেম করতেছে, আশেপাশের লোকেরা তো খারাপ ভাববে, তাই না? কি বলতেছো বাবা? রাকিব প্রেম করতেছে? বিশ্বাস না হলে একটা ছবি পাঠাচ্ছি, দেখেন। ছবি পাঠাতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। বিশ্বাস করবেন তো আমি জানি। আপনি যখন রাকিবকে বলবেন তখন যদি স্বীকার না করে তখন আপনি প্রমাণ দিতে পারবেন। আচ্ছা বাবা, দাও। কিছুদিন আগে রেস্টুরেন্টে অফিসের কাজে একটা মেয়ের সাথে কথা বলে দেখি এমন ভাবে ছিল মনে হয় প্রেমিক প্রেমিকা বসে আছে, আর আমি ছবি তুলে নেই। আর মেয়েটার মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু রাকিবকে ভালোভাবে বোঝা যাচ্ছিল। আর এই ছবি থেকে আন্টি রেগে যায়, বাকিটা ইতিহাস। আর এখন মাইশার আন্টিকে আমাদের বাসায় নিয়ে এসেছি। আন্টি আসতে চাচ্ছিল না, কিন্তু আব্বু আম্মুর জোরাজুরিতে আর না করেনি। আর অফিসে এখন অনেকের সাথেই ভালো সম্পর্ক হয়ে উঠেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো নীলা, কারণ নীলা কিছুদিন ধরে আমাকে পেড়া দিচ্ছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মেয়েদের সাথে কথা বলা যাবে না, এমন ভাব করে যেন ও আমার বউ, না হয় কোনো গার্লফ্রেন্ড। কি করে আপনারা একটু দেখে নিন। অফিসে এসে কাজ করতেছি। তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার? আমারও সবাই ভালো আছে। তখনই এই কাজ রেখে কি কথা হচ্ছে এখানে? তেমন কিছু না ম্যাম। ওই তুই চুপ কর। ফাল্গুনি, তুই বল। তেমন কিছু না। ওই তুই তোর ফাইলটা নিয়ে আমার কেবিনে আয়। কেন ম্যাম? ওই আমি যেতে বলেছি মানে তুই যাবি, আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ম্যাম। এই নীলা আমাকে আর শান্তিতে থাকতে দিবে না। মনে মনে কি আর করার, নীলার কেবিনে গেলাম। বসো। ধন্যবাদ। চেয়ারে বসলাম। তুমি এখন এখানে বসে কাজ করবে, বুঝলে? এখানে কেন ম্যাম? আমার তো... ওই তুই একটা কথা সহজভাবে বুঝিস না। আমি বলেছি মানে এটাই শেষ কথা, বুঝলি? আচ্ছা, কি আর করার, এখানেই কাজ করতে, তাই কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ কাজ করতেই তখনই চোখ পড়লো নীলা তার কাজ রেখে আমাকে এক ধ্যানে দেখতেছে। ম্যাম, ম্যাম, ও ম্যাম। এবার জোরে ডাকলাম। কি কি হয়েছে, কিছু বললে? ম্যাম কাজ রেখে আমার দিকে তাকিয়েছেন কেন? আমার কাজ কখন করব সেটা আমার ব্যাপার, আর তোমার দিকে তাকালে কি হবে? ম্যাম এমন ভাবে তাকিয়ে থাকলে আমার কাজ করতে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপর নীলা তার কাজ করতে লাগলো, আর আমি আমার কাজ। নীলা কখনো তুমি, আবার কখনো তুই করে বলে। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। দেখলাম নীলা তার কাজে মগ্ন। তাই ম্যাম আমি তাহলে এখন যাই। কেন? লাঞ্চের সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে যাব, আর আপনিও লাঞ্চ করে নেন। এই বলে চেয়ার থেকে উঠতে যাব। তোমাকে আমি যেতে বলেছি। কিন্তু ম্যাম... তুমি এখানেই লাঞ্চ করবে, বুঝলে? আমি তোমার জন্য নিজে হাতে রান্না করেছি। ম্যাম এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তার মানে তুই রেস্টুরেন্টে গিয়ে খাবি আর ফাল্গুনির সাথে লাঞ্চ করবি? শালা লুচ্চা। কেন রে, আমি কি দেখতে খারাপ? ম্যাম কি বিড়বিড় করছেন? না কিছু না। ও আচ্ছা। কেন? আমার হাতের রান্না খেলে এমন কি হবে? আচ্ছা খাবো, তাড়াতাড়ি নিয়ে আসেন, আমার খিদে পেয়েছে। এমন মায়াবী চোখে তাকিয়েছে, আমি আর না করতে পারলাম না। আর যদি না করে দিতাম নির্ঘাত কান্না করতো। যতই হোক আমার ভালোবাসার মানুষ বলে কথা। আপনারা ঠিক ধরেছেন, আমি নীলাকে ভালোবাসি। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। নীলা খুব খুশি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আমাকে রেখে খাবার আনতে চলে গেল। কিন্তু নীলা কিছুদিন ধরে এমন করছে কেন? আর আজকে তো তার কেবিনে বসে রাখলো। এর পাগলামি করার কারণটা কি? এসব কথা ভাবতেছি তখনই নীলা খাবার নিয়ে আসলো। তারপর সোফায় গিয়ে বসলাম দুজনে। ম্যাম একটা কথা বলবো? আমাকে ম্যাম বলবে না। তাহলে কি বলবো? আমার নাম বলে ডাকবে, বুঝলে? আর কি বলবে বলো? আচ্ছা আপনি আমার সাথে এমন করছেন কেন বলুন তো? কেমন করছি? এই আমাকে মেয়েদের সাথে একটু কথা বললে রেগে যান, আমার উপর জোর খাটান, আমাকে আবার আপনার কেবিনে বসে কাজ করাচ্ছেন, আবার নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন। আমার ইচ্ছে তাই করছি। বেশি কথা না বলে খাওয়া শুরু করো। পোকাটা কিচ্ছু বোঝে না। কিন্তু আমি খেতে বলেছি। আমিও আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। আপনার হাতের রান্না খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। কিছুটা খাইতেই বোঝা গেল, আর আমি বেশি ঝাল খাইতে পারি না। পানি খাবো, পানি। ঝাল লাগছে? এই বলে আমাকে পানি এগিয়ে দিল। আমিও তাড়াতাড়ি করে নিয়ে খাইতে শুরু করলাম, কিন্তু ঝাল কমছে না। ঝাল কমেছে? মাথা নেড়ে না বললাম। ঝালের কারণে কথা বলতে পারছি না, আর চোখ দিয়ে পানি পড়ছে। নীলা আর কিছু না বলে চার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর ঝাল কমতেই আমার ধ্যান ভাঙলো। আমি ঝটকা দিয়ে নীলাকে সরিয়ে দিলাম।
তোমার ঝাল কমেছে? আপনি এটা কি করলেন? আমি আপনার কাছে এটা আশা করিনি ম্যাম। সি, আসলে তোমার আপনি আমার কাছে আর আসবেন না। আসলে আমি আর নীলার কোনো কথা না শুনে আমি ফাইলটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলাম। বাইরে এসে আমার জায়গায় গিয়ে বসলাম। এখন রেস্টুরেন্ট থেকে কেউ আসেনি, আর আমি ভাবিনি নীলা এমন একটা কাজ করে বসবে। তখনই কি ভাবো রিফাত ভাই? তেমন কিছু না। তেমন কিছু না মানে? আর আমাদের ট্রিট কই? কিসের ট্রিট? কিসের ট্রিট? তুমি প্রেম করতেছো আর এখন বলছো ট্রিট কিসের? আমি প্রেম করতেছি? দেখুন রিফাত ভাই, আমরা কিন্তু শিশু নয়। নীলা আর তুমি প্রেম করছো। আজকে আবার সকাল থেকে নীলার কেবিনে ছিলে। আরে ওসব কিছু না। বললেই হলো? তুমি বলবে আর আমাদের বিশ্বাস করতে হবে? হায় রে মোর জ্বালা। যাই বলো, ট্রিট কিন্তু চাই। এসব কথা এখন বাদ দিয়ে কাজ করতে দিন। ট্রিট কিন্তু আমরা নিবই। এই বলে তারা তাদের কাজ শুরু করলো, আর আমি আমার কাজে মন দিলাম। 5টায় অফিস ছুটি হলো। আমি রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তখনই দেখলাম নীলা নামতেছে। নীলার চোখ ফোলা আর লাল হয়ে আছে, মনে হয় কান্না করেছে। যখনই আমার কাছে আসতে যাবে তখনই আমি একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর নীলা এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। তাতে আমার কি, বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর মাইশা দরজা খুলে দিল। কিরে, আজকে তুই দরজা খুলে দিলি? বাসায় কেউ নাই? কেন, আমি খুলতে পারি না? ঠিক তা না। আমার চকলেট কোথায়? এই নে তোর চকলেট। বেশি চকলেট খেলে সমস্যা হবে। প্রত্যেকদিন মাইশের জন্য চকলেট আনতে হয়, না হলে রাগ করে কথা বলে না। সেটা আমি বুঝবো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর মাইশাকে ডাকলাম, রেডি হয়েছিস? না, আজকে যাব না। কেন? আচ্ছা। মাইশা চলে গেল। আমি আর কি করব, ফেসবুকে ঢুকলাম। সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে নিলাম। তারপর নিচে গেলাম। নিচে দেখলাম আব্বু, আম্মু, আন্টি বসে গল্প করছে। আব্বু, কখন আসলে? এই তো কিছুক্ষণ পর। ও আচ্ছা। তারপর তাদের সাথে কথা বলতে শুরু করলাম। কিছুক্ষণ কথা বলার পর আব্বু বলল, তা 2 মাস তো হয়ে গেল তোমার অফিস জয়েন করা। তো এবার একটা বিয়ে করে নে বাবা। ভাবি ঠিকই বলেছে, এবার বিয়ে করে নাও। আন্টি, তুমিও শুরু করলে? অফিসেও বসতে চাচ্ছ না, বিয়েও করবে না? কিছুদিন যাক। রাতে খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে যথাসময় উঠে নামাজ আদায় করে নিলাম। তারপর নিচে গিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। কেমন আছো? ভালো। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমিও ভালো আছি। কিছু কথা বলে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর পিয়ন চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কিছু বলবেন? লিমামা তার কেবিনে ডাকলো। আচ্ছা, আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চাচা চলে গেল। আমিও নীলার কেবিনে চলে গেলাম। ম্যাম ডেকেছেন? ভিতরে এসো। জি ম্যাম, বলুন। কাল কি ঘটনার? ম্যাম, আপনার আর কিছু বলার আছে? নীলা চুপ হয়ে গেল। ম্যাম, এটা অফিস, কাজের কোনো কথা বললে বলতে পারেন, না হলে আমি এখন আসি। নীলা আর কিছু বলল না, তাই আমি কেবিন থেকে বেরিয়ে এলাম। এসে আমার কাজে মন দিলাম। এভাবেই কিছুদিন কেটে গেল। নীলা প্রতিদিন আমার সাথে কথা বলতে চায়, আমার আশেপাশে থাকতে চায়, কিন্তু আমি তার সাথে কথা বলি না, সবসময় এড়িয়ে চলি। তোমার সাথে কিছু কথা আছে। বলো, কি বলবে? দাও রিফাত, নীলা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত যত ছেলে ওকে প্রপোজ করেছিল সবাইকে ফিরিয়ে দিয়েছে। হঠাৎ করে ওর কি হলো কে জানে, আমি জানি না। আর কি কারণে তোমাকে ভালোবেসে ফেলেছে তাও জানি না। আর তোমাদের মাঝে কি হয়েছে তাও আমি জানি না, আর জানতেও চাই না। নীলা খুব ভালো মেয়ে রিফাত ভাই, শুধু একটু বলতে চাই, নীলাকে তুমি কষ্ট দিও না। নীলা সত্যি তোমাকে ভালোবাসে, নীলাকে তুমি ফিরিয়ে দিও না। এই বলে ফাল্গুনি চলে গেল। আমি ভাবতে লাগলাম, না, আমি একটু বেশি বেশি করে ফেলছি। সামান্য বিষয় নিয়ে এভাবে নীলাকে এড়িয়ে চলা উচিত হয়নি। আমি তো তাকে ভালোবাসি, না, নীলাকে আর কষ্ট দিব না, তাকে আপন করে নিব। আর আজকে নীলাকে সকাল থেকে দেখতেছি না, সাথে আঙ্কেলকেও। তারপর হলরুমে গেলাম। আজকে সকলে হলরুমে ডেকেছে। আমি হলরুমে গিয়ে শুভর পাশে বসলাম। আজকে আপনাদের 2টি সুসংবাদ দেওয়ার জন্য ডাকা হয়েছে। আপনারা কি তা জানেন? না। আপনারা জানতে চান? হ্যাঁ। আপনাদের অনেক পরিশ্রমের ফলে আজ আমাদের কোম্পানি টপ 10টা কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি রয়েছে। ইয়াহু! আরেকটা হলো, আপনারা সকলে জানেন আমার বড় ছেলে বিদেশে পড়াশোনা করে। সে দেশে ফিরেছে। কয়েক মাস আগে
এবং আপনাদের সাথে একজন সাধারণ মানুষ হয়ে আপনাদের সাথে কাজ করতেছে। আপনারা কি জানেন? না। চিৎকার করার সাথে সবাই অবাক হয়ে গিয়েছে, কারণ একজন এমডি ছেলে তাদের সাথে সাধারণ কর্মচারী হয়ে কাজ করতেছে। সাথে আমি অবাক হয়ে গেছি, কারণ আমার পরিচয় আজকে বলে দিবে আমি নিজেও জানি না। আমার ছেলে আর কেউ নয়, আমার ছেলে হলো রিফাত। রিফাত, এখানে আসো। আমি উঠে আব্বুর পাশে গেলাম, আর শুভ আর ফাল্গুনের মুখ হা করে তাকিয়ে আছে। আব্বু আবার বলতে শুরু করলো, আমার বয়স হয়ে গেছে, তাই এবার থেকে আমার জায়গায় রিফাত, অর্থাৎ আপনাদের নতুন এমডি। তারপর আব্বু আরো কিছু বলে আমাকে কিছু বলতে বলল। আমি কিছু বলে কিছুক্ষণ হলরুম থেকে বেরিয়ে শুভ আর ফাল্গুনের কাছে গেলাম। স্যার আপনি এখানে? কিসের স্যার আর আপনি করে বলছো কেন? শুভ তো ঠিকই করছে, আর স্যারকে তো আপনি বলতেই হয়, তাই না? আমি যেমন তোমাদের বন্ধু ছিলাম আর সব সময় থাকবো, বুঝলে? তাদের সাথে কিছু কথা বলে ওদের সাথে ফ্রি হলাম। অফিস ছুটি হয়ে গেল আর আমি বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি নীলা মেসেজ দিয়েছে। তারপর মেসেজটা দেখলাম, কাল সকাল 10টায় পার্কে আসবে প্লিজ, আর কখনো তোমাকে জ্বালাবো না প্লিজ, এটাই শেষবারের মতো। আমি তোমার জন্য অপেক্ষা করব। কালকে আমি তোমাকে আপন করে নিব নীলা, তোমাকে আর কোনো কষ্ট দিব না। আর কালকে অফিস বন্ধ আছে, আমি পার্কে নীলার জন্য অপেক্ষা করতেছি। নীলা এখনো আসেনি। আসলে আমি 9:30-এই এসেছি। কিছুক্ষণ পর নীলা আসলো। তুমি এসেছো, তাও আমার আগে। এসেছি। ভালোবাসার মানুষ যদি ডাকে তাহলে তো আসতেই হবে। ভালোবাসার মানুষ মানে? হাঁটু গেড়ে একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে আমি যখন তোমায় প্রথম দেখেছিলাম তখনই আমার ভালো লেগে যায়। তারপর তোমাকে অফিসে দেখি, তখন জানতে পারি তুমি আব্বুর বন্ধুর মেয়ে। ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলি। সাহস হয়নি তোমাকে এই কথাগুলো বলার, কিন্তু আজকে বলতেছি আমি তোমাকে ভালোবাসি নীলা। তুমি কি আমার পথ চলার সঙ্গী হবে? তুমি কি রাত জাগার সঙ্গী হবে? তুমি কি আমার বাবুর আম্মু হবে? আরে ভাই, আমি তো কিছু জানি না, তাই আপনাদের মনের মতো করে একটা কিছু ভেবে নিয়েন। নীলা আমার হাত থেকে ফুল নিল। আমি ভালো হয়ে দাঁড়ালাম। তখনই নীলা বলতে শুরু করলো, আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম রিফাত। তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। যখন তোমার পরিচয় জানতে পারি তখন কি পরিমাণে খুশি হয়েছিলাম তোমাকে বোঝাতে পারবো না। আর কি করে তোমাকে চিনতে পারলাম তা না হয় অজানাই থাক, কিন্তু সব শেষ হয়ে গেল রিফাত, সব শেষ হয়ে গেল। কি শেষ হয়েছে? কিছু শেষ হয়নি। আর তুমি কান্না করছো কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর 4 দিন পর আমার বিয়ে। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? না, আমি বিশ্বাস করি না। এই কথাগুলো বলার জন্য তোমাকে ডেকেছিলাম। ভালো থেকো রিফাত, তুমি ভালো থেকো। এই কথাগুলো বলার জন্যই তোমাকে ডেকেছিলাম। ভালো থেকো রিফাত, তুমি ভালো থেকো। আমি ওখানে কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়লাম। নীলার বিয়ে ঠিক হয়ে গেছে? না, আমি বিশ্বাস করি না। আমি যে নীলাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি নীলা, তোমাকে খুব ভালোবাসি। কান্না করতে করতে এই কথাগুলো বললাম। কিছুক্ষণ কান্না করে কিছুটা স্বাভাবিক হয়ে দুপুরে বাসায় গেলাম। বাসায় গিয়ে গোসল করে নামাজ আদায় করে নিলাম। তারপর আম্মু খাওয়ার জন্য ডাকলো। নিচে গিয়ে দেখি সবাই খাওয়ার টেবিলে বসে আছে। তারপর খাওয়া শুরু করলাম। কিছুটা খেয়েই আব্বু বলে উঠলো, রিফাত, বিকালে তোমার আম্মু আন্টি আর মাইশাকে নিয়ে মার্কেটে যেও। কেন আব্বু? আমার তো আছেই ভাইয়া, আর লাগবে না, সেদিন তো মার্কেট করেই এলাম। মার্কেট করতে হবে, এটাই শেষ কথা। আর তোমাকে তো বলাই হয়নি, আর 4 দিন পর নীলার বিয়ে। কালকে হঠাৎ ঠিক হয়ে গেছে। ও, কথাটা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আচ্ছা, বিকেলে তোমরা রেডি হয়ে থেকো। এই বলে খাবার না খেয়েই উঠে আসলাম। কিরে, না খেয়ে উঠে যাচ্ছিস? আর খাবো না। কেন? এমনি ভালো লাগতেছে না। ডাক্তার ডাকবো? না, একটু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা। আমি ওখান থেকে উঠে রুমে চলে এলাম। আমার সাথে কেন এমন হলো? কেন ছোট্ট একটা ভুলের জন্য আমার এই অবস্থা? মনে মনে নীলাকে কল দিলাম। কিছুক্ষণ পর ধরলো। হ্যালো নীলা। রিফাত, কিছু বলবে? প্লিজ নীলা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নীলা। তুমি কান্না করছো? আর কখনো সম্ভব নয় এটা। আমি আঙ্কেলের সাথে কথা বলবো, তাও তোমাকে ছাড়তে পারবো না নীলা। কেন বুঝতে পারছো না? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখন যদি বিয়ে ভেঙে যায় তাহলে আমার বাবা মার সম্মান সব শেষ হয়ে যাবে। আর আমি কখনোই আমার বাবা মার সম্মান এভাবে শেষ হতে দিব না। আর যখন আমি তোমার পিছে পিছে ঘুরতাম তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? তখন তো আমার সাথে কথাও বলতে না। আজকে কেন তোমার ভালোবাসা উতলা হয়ে উঠছে
এটা আমার কষ্ট দেওয়ার ফল। নীলা যখন আমার সাথে একটু কথা বলতে চাইতো তখন তো আমি তার সাথে কথা বলিনি। আমি কিভাবে পারলাম নীলার সাথে এমন ব্যবহার করতে? মনে মনে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। বিকালে মাইশার ডাকে ঘুম ভেঙে গেল। ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? আচ্ছা তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। তোমরা রেডি হয়েছো? তোর জন্য দাঁড়িয়ে আছি। ও তাহলে চলো। তারপর গাড়ি বের করলাম, তারপর তাদের নিয়ে মার্কেট গেলাম। আমি গাড়িটা পার্ক করে আসি, তোমরা ভিতরে যাও। আচ্ছা তাড়াতাড়ি করে আসিস। আচ্ছা। আম্মু ওরা ভিতরে গেল আর আমি গাড়ি পার্কিং করে এসে ভিতরে ঢুকলাম। আম্মু ওদের কেনাকাটা করতে করতে রাত হয়ে গেল, তাই রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিলাম। রাত 9টায় বাসায় চলে এলাম। বাসায় এসে আমি রুমে চলে এলাম, তারপর ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর রাকিব কল দিল, ওর সাথে কিছু কথা বলে ফোন রেখে দিলাম। মাইশা এসে ডেকে গেল খাওয়ার জন্য। ইচ্ছে না থাকা সত্ত্বেও নিচে গেলাম, কিছুটা খেয়ে নিলাম। ইচ্ছে ছিল না কিছু খাওয়ার, কি করব, না হলে যে আব্বু আম্মু খুব কষ্ট পাবে। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। প্রতিদিনের মতো ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজকে আর রিক্সা নিয়ে নয়, গাড়ি নিয়ে গেলাম, কারণ আজকে থেকে অফিসের বস হিসেবে বসবো। অফিসে এসে দেখলাম নীলা আসেনি, আর আসবেই বা কেন, কি কয়েকদিন পর তার বিয়ে। অফিসের কাজে মন দিলাম। দুপুরে লাঞ্চের সময় পিয়ন চাচাকে ডাকলাম। কিছু বলবা বাবা? চাচা আপনি একটু শুভ আর ফাল্গুনিকে ডেকে দেন। আচ্ছা বাবা। পিয়ন চাচা চলে গেল। কিছুক্ষণ পর শুভ আর ফাল্গুনি এলো। আসতে পারি? এসো, বসো। কেমন আছো? যেমন থাকার কথা। আমার কথা ছাড়ো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তা তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর তুমি অফিসে? আজকে এলাম, কালকে থেকে আসবো না, যদি ছুটি দেন। ছুটি দিলাম। শুভ তুমিও যাবে? ও এখন মন খারাপ করে কি হবে? আমি সব শুনেছি, এসব কিছু ভুলে যাও। ফাল্গুনি ঠিক বলতেছে, সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করুন। মন খারাপ করে কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। আমি আবার অফিসের কাজে মন দিলাম। এভাবেই কেটে গেল 3 দিন। এই কয়েকদিন আমি ফোন দিয়েছি, কিন্তু আমার সাথে কথা বলতো না, ফোন ধরতো না। ফোন ধরলেও রেগে রেগে কথা বলতো। কালকে নীলার গায়ে হলুদ হয়েছে। আব্বু আম্মু অনেকবার যেতে বলেছিল, আমি অসুস্থ বলে কেটে দিয়েছিলাম। নিজের ভালোবাসার মানুষকে কিভাবে চোখের সামনে দেখতে পারি সবাইকে জোর করে পাঠিয়ে দিয়েছিলাম। তারা ওখানেই ছিল। আজকে ফোন দিয়ে বারবার যেতে বলেছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও বিকালে নীলাদের বাসায় চলে গেলাম। বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? আর তুমি কেবল আসতেছ? আমি ভালো আছি, এইটুকু কাজে আটকে গিয়েছিলাম। কাজ আমিও করি, এসব বাহানা আমাকে দিও না। আচ্ছা তুমি ভেতরে যাও। আচ্ছা। নীলের চাচা আর নীলের বাবারা এক বাড়িতে থাকতেন, সেই সুবাদে তাদের সাথেও ভালো সম্পর্ক। নীলের চাচার এক মেয়ে আর এক ছেলে। যাই হোক, আমি ভেতরে গেলাম। এই কেবল তোমার আসার সময় হলো, কাল থেকে তোমাকে ফোন দিয়ে আসতে বলেছি, আর তুমি কেবল আসলে। আঙ্কেল এসেছি তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি আবার কই ভালো থাকতে দিচ্ছ? এখন তোমার আসার সময় হলো। আন্টি তুমি আবার শুরু করো না। আচ্ছা ঠিক আছে, বরপক্ষ এসে গেছে, গিয়ে তাদের সাথে কথা বলো, যাও। আচ্ছা। দূর থেকে দেখলাম ছেলেটা খুব সুন্দর দেখতে। তারপর ওখান থেকে ঘুরতে ঘুরতে একটা ঘরে চোখ পড়লো। দেখলাম নীলা খুব সুন্দর করে সেজেছে, নতুন বউ বলে কথা। ওখানে আর এক মুহূর্ত না থেকে ছাদে চলে গেলাম। ছাদে কেউ নেই, আর আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তেছে। ছেলেদের নাকি কান্না করতে নেই, কিন্তু আমার মন যে মানছে না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। নিজেকে কোন রকম শান্ত হয়ে ফোনটা ধরলাম। হ্যালো আম্মু, বলো। কোথায় তুই? আর তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? একটু ঠান্ডা লেগেছে তো, তাই। আমি বিয়ে বাড়িতে। কেন? না, এসেছিস শুনলাম, এবারও দেখা করলি তাই। এমনি। আর আমাকে বিয়ে বাড়িটা ভালোভাবে দেখাতে দাও, তোমার সাথে পরে কথা বলবো বলে ফোনটা রেখে দিলাম। 2 ঘন্টা পর আবার ফোন দিল আম্মু। এই কই তুই? তোকে সারা বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটু ছাদে এসেছি। আচ্ছা ঠিক আছে। নিচে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় নীলা তার বরের সাথে চলে যাচ্ছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হঠাৎ কেউ মনে হয় আমার কাঁধে হাত রাখলো। কোন রকম করে চোখ মুছে পিছনে ঘুরলাম। পিছনে ঘুরে দেখলাম যে নীলা দাঁড়িয়ে আছে। আমি যেখানে যাই সেখানে তোমাকে কেন দেখি নীলা? আমি কি এমন ভুল করেছিলাম তাই আমাকে এত বড় সাজা পেতে হলো? তাই তো, আমিও তাই ভাবছি।
কি বলবো নীলা, আমার কপালটাই খারাপ। আর এক মিনিট, নীলা আমার সাথে কথা বলছে, তার মানে আমি নীলার হাতে একটা চিমটি দিলাম। এই এত জোরে কেউ চিমটি দেয়? নীলা তুমি সত্যি সত্যি আমার সামনে, নাকি আমি স্বপ্ন দেখতেছি? তুমি কোনো স্বপ্ন দেখছো না। কিন্তু তুমি এখানে কেন? এখন তো তোমার বরের সাথে থাকার কথা, আর এখানে একসাথে দেখলে সমস্যা হবে। আমি আমার বরের সাথে আছি। কি বলবে? হ্যাঁ, বরের সাথে মানে? কে তোমার বর? কেন, তুমি আমার বর। আহারে, বাবুটা কত শুকিয়ে গেছে। কি সব আবল তাবল বলতেছো তখন থেকে? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, কারণ আমার তো বিয়েই হয়নি। এবার কিন্তু আমি পাগল হয়ে যাব। আমি বর দেখলাম, বিয়ে হলো, এখন বলতেছো বিয়ে হয়নি। আর তুমি এখানে কিভাবে? বউ রেখে বর চলে গেল নাকি? আরে পাগল, বর আমার বউ রেখে যাবে? বর তো বউ নিয়ে চলে গেছে, আর বিয়ে তো হয়েছে নিধি আপুর। তুমি সব পরিষ্কারভাবে বলবে? আমার মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। আচ্ছা শোনো, প্রথম থেকেই বলি। আপনারাও শুনুন। তোমাকে আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, আর যতই দিন যায় আমার সন্দেহ আরো ততই বাড়তে থাকে। তাই আমি আঙ্কেল, আমার কিছু কথা আছে। কি কথা মা? আঙ্কেল, আমাদের অফিসে যে রিফাত কাজ করে, সে কি তোমার ছেলে রিফাত? কি সব আবল তাবল বলতেছিস? ও কেন আমার ছেলে হতে যাবে? সে তো এখন বিদেশে। আচ্ছা ঠিক আছে, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আঙ্কেল নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। তারপর আমি আঙ্কেলের কেবিন থেকে বেরিয়ে আসি। তারপর আমি আমার এক ফ্রেন্ড পুলিশ এসআই, তাকে ফোন দিই। কিরে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। একটা কাজ করতে হবে তোকে। কি কাজ? আমি একজনের ছবি পাঠাচ্ছি, তুই শুধু একটু খোঁজ নিয়ে তার পুরো ডিটেইলস জানা। আচ্ছা, খোঁজ নিব। কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। আসুন, ছেলেটা যেন বুঝতে না পারে। ওকে। তারপর আর কিছু কথা বলে ফোন রেখে দেই। তারপর ইমেল করে ছবি পাঠিয়ে দিই। একদিন পর মিলি ফোন করে। হ্যালো। হ্যাঁ মিলি, বল, কিছু জানতে পারলি? জানতে পেরেছি। কি জানতে পারলি? আচ্ছা, এখন তুই কোথায়? রাস্তার মোড়ে। আচ্ছা, রেস্টুরেন্টে আয়। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটে পৌঁছাচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে এখন বল, কি জানতে পারলি? মিলি আমায় ফুল ডিটেইলস বলে দেয়, কবে দেশে ফিরেছি সব। আঙ্কেলের বাচ্চা রিফাত, তোরে এবার খাইছি, সাথে সবাইকে। রিফাত দেশে ফিরেছে আর আমাকে বলেনি? কি বিড়বিড় করিস? আচ্ছা আজকে আসি, আজকে অন্য কিছু কাজ আছে, কিন্তু দুলা ভাইয়ের সাথে ট্রিট নেব। কিসের দুলা ভাই? 4 মাস পর হঠাৎ ফোন দিয়ে একজনের খবর নাও। আমি কিছু বুঝি না, ভুলে যাও না, আমি কিন্তু একজন পুলিশ। আচ্ছা নিও। তারপর থেকে তোমাকে জ্বালাতে শুরু করে দেই, কিন্তু যখন সামান্য কারণে আমাকে এড়িয়ে চলতে শুরু করলে আমার খুব খারাপ লেগেছিল, সাথে অনেক রাগও উঠেছিল। তাই কিছুদিন আগে সবাইকে ডেকে পাঠাই এবং এটাও বলেছিলাম তুমি যেন কিচ্ছু জানতে না পারো। তারপর আঙ্কেল আন্টিকে রাজি করিয়ে তোমাকে একটা শাস্তি দেওয়ার জন্য নাটক শুরু করে দিই। আর নিধি আপুরও বিয়ে ঠিক হয়েছিল, এটাকে নিজের বলেই চালিয়ে দিই। সবকিছু শোনার পর আমি অবাক হয়ে তাকিয়ে আছি, সাথে অনেক খুশি, কারণ নীলের বিয়ে হয়নি। কিন্তু খুশিটা প্রকাশ করলাম না। কি ভেতরে ভেতরে এত কিছু হয়ে গেল আর আমি কিছু বুঝতে পারলাম না। আর এদিকে আমি কান্না করতে করতে শেষ হয়ে যাচ্ছি। আমার বাবুটাকে বুঝি একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। কিছুক্ষণ কথা বলতে বলতে আম্মু ফোন দিল। এই তোদের কথা শেষ হলে তাড়াতাড়ি নিচে আয়। আচ্ছা এখনই যাচ্ছি। কে ফোন দিয়েছে? আম্মু তাড়াতাড়ি নিচে চলে এলো। তারপর নিচে এসে সবার সাথে কথা বলে খাওয়া শেষ করে আমরা সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে আম্মু, তোমরা কিন্তু কাজটা ঠিক করোনি। নিজে যখন শুরু করেছিলি তখন ভুল ছিল না। আমি আর কিছু না বলে রুমে চলে এলাম। আমি আর কিছু বললে উল্টো লাগবে। হাসি মজা করে কেটে গেল কিছুদিন। একদিন সবাইকে একসাথে দেখলাম বাসায়। সবাই মানে নীলের পরিবারের সদস্য, রিয়ার পরিবারের সদস্য এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কেন, বিশেষ কিছু আছে নাকি বাসায়? 15 দিন পর নীলা আর তোর বিয়ে, আর রাফি আর রিয়ার পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। আব্বুকে কিছুদিন আগে রাফি আর রিয়ার কথা বলেছিলাম, আব্বু রাজি হয়েছিল। আজকে আমার বিয়ে হলো। বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছি, খুব ভয় লাগতেছে। অনেক সাহস নিয়ে ভিতরে ঢুকলাম। নীলে এসে আমাকে সালাম করলো। বেঁচে থাকো মা।
কি? বউ বউ মুখ ফুসকে বেরিয়ে গেছে। তারপর আমরা 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। তারপর খাটের উপর গিয়ে বসলাম। আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, তুমিও শুয়ে পড়ো। ঘুমাবো মানে? আজকে যে ওয়েডিং নাইট। তো কি হয়েছে, বাসরাতে তো মানুষ ঘুমায়, এর বেশি কিছু জানি না। নীলা আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার উপর হামলা করলো। কিরকম হামলা করলো নিজেও জানি না ভাই।